হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমরাজিনা ইসলাম। আপনারা কেমন আছেন এই মুহূর্তে জানি না। সবাই হয়তো বাসায় আছেন, নিরাপদে আছেন। নিয়ম আর বের হলেও নিয়ম কানুন মেনেই বাইরে বের হচ্ছেন। তো আজকে আমরা অ্যাকচুয়ালি লাইভটা করছি কি নিয়ে? আমরা লাইভটা করছি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং যারা করতে চাচ্ছেন তাদেরকে একটা সিম্পল গাইডলাইন দেবার জন্য, যাতে এই সময়টাতে আপনারা এই গাইডলাইন গুলো মেনে কাজ শুরু করতে পারেন, প্রিপারেশন অ্যাটলিস্ট নিয়ে রাখতে পারেন। কারণ সামনের দিনগুলোতে আহ কাজের সবাই যেটা বলছে যে অনেকে কাজ হারাবে, এরকম অনেক সিচুয়েশন হবে। তো এখন থেকে আমরা যাতে প্রিপেয়ার হয়ে যেতে পারি, এটা খুবই ভালো একটা অপরচুনিটি অ্যাকচুয়ালি। তো বাসায় বসে থেকে এই সময়টাকে আমরা একটু কাজেও লাগাতে পারি। তো চলুন আমরা জার্নিটাতে একসাথেই আহ, মানে নেমে পড়ি। সো আমি আমার পরিচয়টা আরেকবার একটু দিই। আমি এমরাজিনা ইসলাম, এমরাজিনা টেকনোলজিস এর কো ফাউন্ডার এবং পেওনিয়ারের বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি। সো সামনে যদি আপনারা থাকতেন আমি অবশ্যই আপনাদেরকে কিছু কোয়েশ্চেন করতাম, কিন্তু আসলে কোয়েশ্চেন তো এখন করা গেলে উত্তর পাবো না। সো আমি কোয়েশ্চেন করে আমি হয়তো উত্তরগুলো দিয়ে দেবো। আচ্ছা, তো আহ আমরা আগে শুনে নেই, চলুন, যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংটা আসলে কি। আমি আসলে বইয়ের ভাষায় কোনো ব্যাখ্যা করব না যে এটা অ্যাকচুয়ালি মুখস্থ করতে হয় এবং মুখস্থ করে ভালো মতো পরীক্ষায় লিখলে আমরা নাম্বার পাবো, এরকম কিন্তু কোনো বিষয় না। ফ্রিল্যান্সিং আসলে যে কোনো কাজই ফ্রিল্যান্সিং হতে পারে, ঠিক আছে? আপনি যেমন বাসায় বসে রান্না করে সেই রান্নাটা আপনি কোনো বাসায় ডেলিভার করছেন, আপনি ফ্রিল্যান্স কুক হতে পারেন কিন্তু সেই হিসেবে। আপনি বাচ্চাদের জামা বানান এবং সেই জামাটা আপনি বাসায় বসে বানিয়ে কোনো বাসায় ডেলিভারি করছেন, অনলাইনে অর্ডার নিচ্ছেন, সেটাও কিন্তু আপনি তখন ফ্রিল্যান্সিং টেইলর হতে পারেন। সো ফ্রিল্যান্সিংটা আসলে মুক্ত পেশা বলতে আমরা যেটাকে বুঝি সেটা। এবং এই কাজগুলো আমরা যে কোনো কিছু হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, রাইটিং হতে পারে, প্রোগ্রামিং হতে পারে, প্রজেক্ট ম্যানেজমেন্ট হতে পারে। তো এরকম অনেক রকমের কাজ আছে যেগুলো আসলে আপনি আপনার আপনার যখন ইচ্ছা মানে একটা কাজ নেবার পরে আপনার করতে ইচ্ছা হলে করবেন, করতে না ইচ্ছা হলে করবেন না, তা কিন্তু না। ব্যাপারটা হচ্ছে এরকম যে বছরে 6 মাস আপনি কাজ করবেন, 6 মাস আপনি ঘুরে বেড়াবেন। তো ওই 6 মাসটা আপনি ডিসাইড করবেন যে কোন 6 মাসে আমি অ্যাভেলেবল থাকবো। তারপরে সেই 6 মাস হয়তো আপনি জবে বিট করলেন, কাজ পেলেন, কাজ করে জমা দিলেন। তারপরে 6 মাস হয়তো আপনি ওখানে ওই আপনার যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করছেন সেখানে আপনি দিয়ে রাখলেন যে আপনি এখন আর অ্যাভেলেবল না। সো এই যে এই স্বাধীনতাটা, এটা কিন্তু নর্মাল জব গুলোতে আমরা পাই না। সো ফ্রিল্যান্সিং এ ফ্রিল্যান্সিংটাকে এ কারণে আমরা বলি মুক্ত পেশা। হ্যাঁ, যে আমি আসলে কোন মাস থেকে কোন মাসে কাজ করব বা কোন সময়টাতে আমি কাজ নেব বা নেব না, এটা আমার চয়েসের উপর নির্ধারণ করবে। আউটসোর্সিংটা হচ্ছে অনেকটা এরকমই যে আপনি কাজগুলো বাইরে থেকে নিয়ে আসবেন বা কারো কাজ আপনি পাবেন, পেয়ে আরেকজনকে দিয়ে আপনি করিয়ে দিবেন। হ্যাঁ, সেটা আপনি নিজেই যে করতে হবে এমন কোনো কথা না, আউটসোর্স করে দেওয়া কাজটা আর কি। আমি একটা দায়িত্ব নিলাম কাজের, নিয়ে আমি কাজটা জমা দিয়ে দিলাম আরেকজনের মাধ্যমে করে। সেটা আসলে আমার মাথা ব্যথা, ক্লায়েন্টের না। সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, আচ্ছা, আমি সরাসরি আপনাদেরকে কিছু ওয়েবসাইটের এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আপনারা যারা দেখছেন তারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে হচ্ছে পরে ওয়েবসাইট গুলোর নাম খুঁজে পেতে অনেক কষ্ট হবে না। স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন অথবা একটা কাগজ কলম নিয়ে নোটস করতে পারেন, তবে লিখতে অনেক সময় লাগবে, বেস্ট হয় হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে। মার্কেট প্লেস কিন্তু অনেক আছে। মার্কেট প্লেস কেন আমি আপনাদেরকে কিছু লিঙ্ক দিয়েছি, বিকজ হচ্ছে আমি নিজেও একজন গ্রাফিক ডিজাইনার, সেই 2011 জানুয়ারি থেকে কাজ করছি। তো যে মার্কেট প্লেস গুলোতে আমি কাজ করেছি বা করার চেষ্টা করেছি, সেই মার্কেট প্লেস গুলোর আমি নাম এখানে লিখে দিয়েছি, যেমন পিপল পার আওয়ার, ফাইবার, 99 ডিজাইনস, আপওয়ার্ক, এনভাটো, আরো কিন্তু আছে। হ্যাঁ, কিন্তু এই মার্কেট প্লেস গুলো ঘুরে ফিরে সবাই চেনেন, যারা আমরা অনলাইন কমিউনিটিতে কাজ করছি সবাই মার্কেট প্লেস গুলো খুব ভালো চিনি, এবং এই মার্কেট প্লেস গুলো থেকেই আমরা কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করি এবং খুঁজে দেখি কি কি জব আছে। সো আই হোপ আপনারা মার্কেট প্লেস গুলোর নামগুলো আপনাদের পিসিতে সংরক্ষণ করে রাখবেন। তারপরে স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা, এটা হচ্ছে আমি আপওয়ার্ক থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে দিয়েছি, এটা বোঝানোর জন্য যে কি কি রকমের কাজ থাকে। আপনারা সবাই সবসময় আমাকে মেসেজ যদি করেন তখন এটাই বলেন যে আমার জন্য আপু কোনটা ভালো হবে। হ্যাঁ,
তো এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা আসলে এখানেই যে আপনার জন্য যে কোনটা ভালো হবে এটা আপনি ভালো জানেন, কারণ আপনাকে আপনার থেকে ভালো পৃথিবীর আর কেউ জানে না। তো আপনার কোন কাজটা করতে ভালো লাগে বা কোন কাজটা আপনি আসলে পারেন, অথবা কোন কাজটা আপনাকে শেখালে আপনি সহজে পারবেন, এটা আপনি ভালো বুঝবেন। যেমন অনেকে আছে অঙ্ক করতে একদমই পছন্দ করে না, মেমোরাইজ করতে একদমই পছন্দ করে না। আবার অনেকে আছে ক্রিয়েটিভ রাইটিং করতে খুব পছন্দ করে, বানিয়ে বানিয়ে সে একটা বিশাল রচনা লিখে ফেলতে পারবে, কিন্তু তাকে যদি বলি যে এক পাতা মুখস্থ করে একটা রচনা লিখো, সেটা সে পারবে না। সো এরকম কিন্তু এক একটা মানুষ এক এক রকম স্কিল থাকে। তো যে অনেক ভালো ফ্রি হ্যান্ড লিখতে পারে, তার লেখার মাধ্যমটা যদি হয় ইংলিশ, তাহলে কিন্তু সে রাইটিং ভালো করতে পারবে। তো তাকে আমার বলবার দরকার হবে না যে আপনার জন্য রাইটিংটাই ভালো, সেটা কিন্তু সে নিজেই বুঝতে পারবে আমি লিখি ভালো, আমি ইংলিশে ভালো লিখি, সো আমি রাইটিং করতে পারি। সে আবার প্রজেক্ট ম্যানেজমেন্টও করতে পারে, যদি সে হচ্ছে মনে করেন স্কুল কলেজে এরকম অনেক সময় হয় না যে একটা অনুষ্ঠান হবে, একটা কালচারাল প্রোগ্রাম হবে, তো একটা নাটক হবে, সেখানে একজন দায়িত্ব নেয় যে সে হচ্ছে সবাইকে একখানে করে কে কোন ক্যারেক্টারে অভিনয় করবে, সো সে সেটা নির্ধারণ করে দেয়, মানে সে হচ্ছে পুরো জিনিসটা ম্যানেজ করে দেয়, হ্যাঁ, একটা লিডারের মতো। সো এরকম স্কিল যাদের মধ্যে আছে, তারা যদি ইংলিশ কমিউনিকেশনটাও ভালো জানেন, দুটা একসাথে হলে সে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ ভালোই করতে পারবে, একটা টিমকে হ্যান্ডেল করা, হ্যাঁ, কাকে দিয়ে কোন কাজটা হবে সেভাবে কাজগুলো ভাগ করে দেওয়া এবং কাজ শেষ করে সেই কাজটা ক্লায়েন্টের কাছে জমা দেওয়া। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট এরকম কাজ থাকে। তারপরে হচ্ছে রাইটিং এর সেক্টরে আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে ট্রান্সক্রাইবিং, শুনে শুনে লেখা। এই যে আমি যে আপনাদের সাথে কথা বলছি, এই পুরো সেশনটা কিন্তু লেখা সম্ভব শুনে শুনে। আমার সেশন শেষ হওয়ার পরে রেকর্ডটা নিয়ে একজন শুনে শুনে লিখতে পারেন প্রত্যেকটা লাইন। তো এরকম হচ্ছে বিদেশে অনেক লেকচার, ইউনিভার্সিটির টিচারদের লেকচার, অথবা হচ্ছে কেউ কোথাও স্পিচ দিয়েছে সেটা, এরকম বিভিন্ন জিনিস ট্রান্সক্রাইব করে আর কি, শুনে শুনে লিখানো হয়, এই কাজগুলো পাওয়া যায়। তো সেক্ষেত্রে হচ্ছে বারবার পজ করে করে লাইনটা কি বললো শুনে শুনে লিখতে হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো থাকে ইংলিশ কন্টেন্ট। সো ট্রান্সক্রাইবিং এর কাজ গেল। তারপরে ভয়েস ট্যালেন্ট থাকে। ভয়েস ট্যালেন্ট বলতে আমি বুঝাচ্ছি, যদি আপনার বাসায় সাউন্ড প্রুফ একটা রুম থাকে যেখানে খুব বেশি একটা আওয়াজ হয় না, অনেক বাসা আছে না যে মেইন রোডের উপরে, তো ওই বাসাগুলোতে দেখা যাচ্ছে সবসময় গাড়ির হর্নের আওয়াজ আসে, তো এরকম বাসাতে আসলে এরকম কাজ করা খুবই ডিফিকাল্ট যদি সাউন্ড প্রুফ রুম না থাকে। সো আপনার বাসাটা যদি একটু এমন জায়গায় থাকে, একটু নিরিবিলি জায়গায় এবং ওরকম আওয়াজ নাই, তাহলে আপনার ভয়েসটাও যদি ভালো থাকে, হ্যাঁ, কনফিডেন্সের সাথে কথা বলতে পারেন, তাহলে আপনি কিন্তু ভয়েস ট্যালেন্টের কাজও করতে পারেন। ভয়েস ট্যালেন্টটা হচ্ছে এরকম যে যেমন টেলিফোন কোম্পানিতে আমরা যখন ফোন দেই তখন কি বলে যে আহ এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, অথবা বলে যে কোনো একটা কথা বলে, তো এই কথাগুলোতে কেউ বলে, এটা তো একটা কাজ, তাই না? এটা কিন্তু ভয়েস ট্যালেন্টের কাজ। তো এরকম বিদেশেও এরকম অনেক রকমের কথা আপনার কাছ থেকে রেকর্ড করে চাইতে পারে, তো সেটা আপনি কিন্তু করতে পারেন। তবে মনে রাখবেন বেশিরভাগ ক্ষেত্রেই মাধ্যমটা থাকে ইংলিশ, বাংলাতে খুব কমই ভয়েস ট্যালেন্টের কাজ আছে। গেল ভয়েস ট্যালেন্ট। তারপরে হচ্ছে আপনার একটু জটিলের দিকে যাচ্ছি সহজ থেকে, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনের কাজ আছে। গ্রাফিক ডিজাইন আমি আগে বলতাম যে একটু ক্রিয়েটিভিটি যাদের মধ্যে আছে তারা গ্রাফিক ডিজাইনের কাজ করুন, তবে সত্যি কথা বলতে কি সব কাজের মধ্যে ক্রিয়েটিভিটি লাগে, শুধু গ্রাফিক ডিজাইনারের ক্রিয়েটিভিটি লাগবে এই কথাটা আসলে রাইট না। তো গ্রাফিক ডিজাইন তারাই করুন যারা আসলে গ্রাফিক্স এর কাজ করতে আগ্রহী। হ্যাঁ, অনেক মানুষ আছেন যে আসলে বুঝতেই পারছেন না যে কোন কালারটা তার ওই জায়গাতে মানাবে, হ্যাঁ, বা ঘরের মধ্যে একটা এলোমেলো তাককে সুন্দর করে সাজায় রাখা, সেটাও সে বুঝতে পারছে না, মানে তার হচ্ছে ওই সাজানো গুছানো একটা সৌন্দর্য বোধ যে এই আইডিয়াটা নাই, হ্যাঁ, তাদের জন্য গ্রাফিক ডিজাইনটা আবার একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়, কারণ গ্রাফিক ডিজাইন সবসময় হচ্ছে সূত্র মেনে হয় না, যে 1+1 করলাম সমান সমান 2 হলো, হ্যাঁ, এটা প্রোগ্রামিং এ হতে পারে কিন্তু গ্রাফিক্সে কিন্তু এরকমটা হয় না। গ্রাফিক্সে আপনার হচ্ছে আহ আহ ওই রকম একটা মনের দরকার আছে যেটা দিয়ে আপনি বুঝতে পারেন যে এটা সুন্দর লাগছে না ওইটা সুন্দর লাগছে, দেখে ভিজুয়াল একটা ব্যাপার থাকে। সো এরকম যাদের নলেজ আছে, এরকম নলেজ আমাদের কিন্তু অনেকেরই আছে। বাসাতে আমাদের দেখবেন যে দুইটা বোন আছে, একটা বোন হচ্ছে ঘর খালি আওলাচ্ছে আওলাচ্ছে, আরেকটা এলোমেলো করছে আর কি, আরেকটা বোন হচ্ছে খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখছে, বা একটা ভাই সে ঘর বাড়ি এলোমেলো করছে, আরেকজন ভাই খুব সুন্দর করে তার ঘরটা সাজিয়ে রাখছে। সো দুইজনের মধ্যে ডিজাইন সেন্স ডেফিনেটলি দুই রকম হবে।
তো আপনি ভালো বুঝবেন যে আপনার মধ্যে আসলে কোন স্কিলটা আছে। সো আপনি এভাবে যদি মনে করেন যে আমি ডিজাইনের কাজটা ভালো করব, তাহলে আপনি ডিজাইনের কাজ করতে পারেন। গ্রাফিক ডিজাইনের দুনিয়াটা বিশাল বড়। হ্যাঁ, এখানে আপনার এডিটিং এর কাজও আছে। ডিজাইন কিন্তু সব একরকম না যে লোগো বানানো মানেই ডিজাইন, ব্রোশিওর বানানো মানেই ডিজাইন, ব্যানার বানানো মানেই ডিজাইন, তা কিন্তু না। ডিজাইনের ক্ষেত্রে আপনার হচ্ছে দুইটা পার্ট আমি মনে করি। একটা হচ্ছে এরকম ক্রিয়েটিভ কিছু বানানো, লোগো, ব্যানার, ব্রোশিওর। আরেকটা হচ্ছে এডিট করা। এডিট করা হতে পারে একটা মডেলের ছবি আপনাকে তুলে পাঠিয়ে দিল, সেটাকে আপনার সুন্দর করে পলিশ করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে বিয়ের ছবি পাঠিয়ে দিল 1000টা, সেখান থেকে আপনার বেস্ট কিছু ছবি নির্বাচন করে সেগুলোকে আহ ইফেক্টস দিয়ে বিউটিফুল করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন পার্টির ছবি, ফ্যামিলি ফটোজ, বা হচ্ছে এরকম জব অনেক পোস্ট হয় যে তার ফ্যামিলির একজন বয়স্ক মানুষ মারা গিয়েছে, এখন তার একটা ছবি তারা চাচ্ছে একটা ফ্যামিলি ফটো থেকে কেটে তার ছবিটাকে পোর্ট্রেট একটা ছবি বানিয়ে দিতে হবে। সেটা রিজলিউশন কম থাকে, সো সেটাকে ঘষা মাজা করে এডিট করে একটু সুন্দর করে একটা সিঙ্গেল পোর্ট্রেট ছবি করে দিতে হবে, সেটা তারা বাঁধিয়ে রাখবে। তো এরকম জব থাকে। এগুলো হচ্ছে এডিটিং রিলেটেড কাজ। তারপরে হচ্ছে কারো চোখ লাল হয়ে গেছে সবগুলো ছবিতে, সেই লাল চোখগুলো ঠিক করে দিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে চোখ বন্ধ ছিল, চোখ বন্ধটা চোখ খুলে দিতে হবে। তো এগুলো হচ্ছে সব এডিটিং টাইপের কাজ। এডিটিং এর কাজে খুব মজা আছে যদি আপনি ভালোভাবে সবকিছু দেখার এবিলিটি রাখেন। যেমন হচ্ছে আপনি একটা ঘরে ঢুকলেন, আপনি দেখলেন ঘরে কি কি জিনিস আছে। হ্যাঁ, বাট একই সাথে আপনি যদি এটাও দেখেন যে আচ্ছা ঘরে কিরকম আলো আছে, আলোটা জিনিসের উপর পড়লে ছায়াটা কোন দিকে পড়ে, আর মেঝে থেকে কোনো কিছু রিফ্লেক্ট করছে কিনা। হ্যাঁ, একটা মানুষের ফেস যখন দেখেন তখন শুধু ফেসটা দেখেন না, তখন একই সাথে তার ফেসের বিভিন্ন রকমের আলো ছায়া আপনি খেয়াল করেন। হ্যাঁ, তারপর একটা মডেলের ছবি যখন দেখেন তখন খালি ফেসটাই দেখেন না, আপনি দেখেন যে স্কিনের টেক্সচারটা কেমন ব্যবহার করা হয়েছে, লাইট শেড কিভাবে ফেলা হয়েছে। যদি আপনার এরকম চোখ থাকে, এরকম মানসিকতা থাকে কোনো কিছু দেখার, তাহলে আমার মনে হয় আপনার জন্য এডিটিং এর কাজটা কিন্তু চমৎকার হতে পারে। সো গেল এডিটিং। এরপরে এই যে আমি ড্যাশবোর্ডটা দিয়ে রেখেছি, এখানে আসলে আপনি আপওয়ার্কে যদি ঢুকেন, হ্যাঁ, তাহলে ওখানে আপনি জবসে গেলে দেখবেন যে অনেকগুলো সেক্টর আছে: ওয়েব, মোবাইল অ্যান্ড সফটওয়্যার, আইটি, নেটওয়ার্কিং, ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইসিস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার। হ্যাঁ, তো 3D মডেলিং এর কাজ আমাদের দেশে অনেকেই কিন্তু করেন। 3D কাজগুলো সাধারণত গ্রুপ করেই আমরা করি, একাই সব করে না। কারণ হচ্ছে একজন প্রোডাক্ট বানায়, আরেকজন লাইটিং ফেলে, এভাবে 3D এর কাজগুলো হয়। তো আপনারা যদি এরকম টিম ওয়ার্ক করেন, কোনো টিম থাকে, তাহলে কিন্তু আপনারা 3D মডেলিং এর কাজগুলো করতে পারেন। ডাটা সায়েন্স হচ্ছে, আমাকে একজন কালকেও বলেছিল যে আপু ডাটা এন্ট্রি শিখবো না গ্রাফিক ডিজাইন। সত্যি কথা বলতে কি, ডাটা এন্ট্রি শিখে আপনি আসলে খুব একটা সুবিধা করতে পারবেন বলে আমার মনে হয় না। কারণ ডাটা এন্ট্রি কাজটা সবচাইতে সহজ কাজ বলা হয়, যে কারণে প্রচুর মানুষ অ্যাপ্লাই করে, এবং এই কাজগুলো পাওয়া সত্যি খুব ডিফিকাল্ট। এবং এই কাজের ইনকামও কিন্তু অনেক বেশি না। হ্যাঁ, তো ডাটা এন্ট্রি অনেকে বলে এটা করতে আসলে কোনো স্কিল লাগে না। হ্যাঁ, কপি পেস্ট, এখান থেকে ডাটা নিয়ে এখানে পেস্ট করবে, অনেকটা এরকম। বাট সত্যি কথা বলতে এটার জন্য কমন সেন্সের দরকার আছে। হ্যাঁ, অ্যাটেনশন টু ডিটেইলের দরকার আছে। যেমন হচ্ছে আপনাকে বললো আহ আহ, আমাকে 50টা অফিসের নাম, ঠিকানা জোগাড় করে দিতে হবে একটা এক্সেল ফাইলে। এখন এক্সেল ফাইলের মধ্যে ভাগ করে দেওয়া আছে, ঠিকানার মধ্যে জিপ কোড থাকবে একটা ঘরে, অফিসের নাম থাকবে একটা ঘরে, অফিসের ফোন নাম্বার থাকবে একটা ঘরে, স্ট্রিট নাম্বার থাকবে একটা ঘরে। হ্যাঁ, ভাগ থাকে না আমাদের, যেমন পোস্ট অফিস, থানা, জেলা, এরকম ভাগ ভাগ করে ঘরে বসাতে হবে। তো এখন আপনি আহ আপনার ওইটুকু কমন সেন্স কাজ করছে না যে আপনি পড়ে বুঝবেন যে কোনটা হচ্ছে স্ট্রিট, কোনটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রভিন্স। হ্যাঁ, যেমন হচ্ছে আপনাকে ইউজুয়ালি কাজগুলো করতে বলা হবে বাইরের দেশের, আমেরিকার বা ইংল্যান্ডের, কানাডার, আমাদের বাংলাদেশের বাইরের আর কি। তো ওখানে হচ্ছে কিভাবে ঠিকানা লিখতে হয়, ঠিকানাগুলোর মধ্যে কোনটা আসলে লেন, কোনটা আসলে প্রভিন্স, এটা যদি আপনি না বুঝেন, দেখেও না বুঝেন বা গুগল সার্চ করেও না বুঝেন, তাহলে কিন্তু আপনার জন্য ওই কাজটা পুরাই কঠিন হয়ে যাবে। কিন্তু জিনিসটা কিন্তু সিম্পল, জাস্ট একটা ওয়েবসাইট থেকে জিনিসগুলো নিয়ে কপি করে ঠিক ঠিক জায়গায় পেস্ট করা। সো কোনটা আসলে ঠিক জায়গা সেটা বোঝার জন্য কিন্তু ওইটুকু স্মার্টনেস দরকার আছে। সো ডাটা এন্ট্রি কাজটা একদম সোজা হলেও একদম সবার জন্যই সোজা না। হ্যাঁ, পড়ে বুঝতে হবে আসলে ডাটাটা কি, এরকমও ব্যাপার থাকে। সো ডাটা এন্ট্রির জন্য আমরা ইউজুয়ালি যে জিনিসগুলো চাই, যে এক্সেল ফাইল ভালো ব্যবহার করতে পারি কিনা, এক্সেল ফাইলের শর্ট কি কেউ আছে একদম ধরে রাইট বাটন ক্লিক করে কপি ক্লিক করবে, তারপরে আবার যাবে
সেখানে ডাটাটা পেস্ট করার সময় আবার মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করবে। সো এত টাইম নিয়ে যদি আপনি করেন ওই কাজগুলো, তাহলে কিন্তু আপনার দিন পার হয়ে যাবে। হ্যাঁ, ক্লায়েন্টের এত কাজ করে কুলাতে পারবেন না এবং ক্লায়েন্ট আপনার কাছ থেকে খুব দ্রুতই চলে যাবে, সে আপনার কাছে থাকবে না। সো শর্ট কি ব্যবহার করা জানতে হবে, যেমন কন্ট্রোল-C, কন্ট্রোল-V, কপি করা, পেস্ট করা, এগুলো শর্ট কি দিয়ে যত ফাস্ট কাজ করতে পারবেন তত আপনি কিন্তু বেশি কাজ দিতে পারবেন ক্লায়েন্টকে, এবং ক্লায়েন্ট সেটাই চায় যে আমি ফাস্ট একজন ওয়ার্কার চাবো যে নির্ভুল কাজ করবেন। তো ডাটা এন্ট্রির এই বিষয়গুলো থাকে। ডাটা এন্ট্রি নিয়ে আমি একটু বললাম বেশি, কারণ হচ্ছে এটা নিয়ে প্রচুর মানুষের আগ্রহ। তবে একই সাথে আমি এটাও বলে নিচ্ছি, ডাটা এন্ট্রি কাজ করে আসলে খুব বেশি কাজ পাওয়াটা ডিফিকাল্ট, কারণ হচ্ছে এটার কম্পিটিশন অনেক হাই। হ্যাঁ, ডাটা এন্ট্রি কাজে অ্যাপ্লাই করে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। সো ডাটা সার্ভিস এন্ড অ্যানালাইসিস এর মধ্যে ডাটা অ্যানালাইসিস এর কাজটা কিন্তু বেটার ডাটা এন্ট্রি থেকে। ডাটা অ্যানালাইসিস এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ, এটার পেমেন্টও বেশ ভালো। সো আপনি যদি ডাটা অ্যানালাইসিস শিখতে পারেন সেটা খুবই চমৎকার। আহ তো আমি আসলে প্রত্যেকটা জব নিয়ে বলতে গেলে দেখা যাবে সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। সো আপনাদের জন্য বেস্ট হয় যে আপনারা আপওয়ার্কে যাবেন, ওখানে জবসে গিয়ে দেখবেন যে জবসে যাওয়ার পরে এই যে এখানে দেখেন ফাইন্ড ফ্রিল্যান্সার্স এন্ড এজেন্সিস এর জায়গায় এখানে ক্লিক করলে আপনি এখানে জবস অপশনটা পাবেন। ফ্রিল্যান্সার না খুঁজে আপনি জব খুঁজবেন, এবং বাম পাশে দেখবেন বিশাল একটা সিরিয়ালের ভাগগুলো দেওয়া আছে যে ওয়েব, মোবাইল, সফটওয়্যারের কাজগুলো কি, আইটি, নেটওয়ার্কিং, আপনি যে সেক্টরটা ইন্টারেস্টেড সেটা ক্লিক করে ঢুকবেন। ঢুকার পরে দেখবেন সেটার ভিতরে আবার ভাগ আছে এবং সেটার ভিতরে প্রতিদিন কত কত জব পোস্ট হয়। তো আপনি যদি একটু কষ্ট করে মাত্র 2টা দিন যদি আপনি সময় দিয়ে দেখেন যে কি কি জব পোস্ট হয়, তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে যে কি কি রকমের কাজগুলো পোস্ট হয় এবং আসলে আমি কোনটা করতে আগ্রহী, এটা আমাকে শেখালেও আমি পারবো কিনা। হ্যাঁ, তো যে একেবারেই কিচ্ছু মনে রাখতে পারে না তার জন্য প্রোগ্রামিং তো আসলে অনেক ডিফিকাল্ট। সো এটা আপনি বুঝবেন যে কোনটা আপনাকে স্যুট করে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, আমি ডিজাইন নিয়ে কথা বলে ফেলেছি। ডিজাইন এন্ড ক্রিয়েটিভে দেখুন কত কত রকমের কাজ আছে। ভয়েস ট্যালেন্টের কাজটাও হচ্ছে আপওয়ার্ক ডিজাইনে ফেলে দিয়েছে। তারপরে হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ আছে, এটা কিন্তু খুব চমৎকার। আমাদের দেশে খুব বেশি ভিডিও এডিটর নেই, এবং যারা আছেন তারা আসলে এই আন্তর্জাতিক মানের কাজ সবাই করেন না। সবাই ইউজুয়ালি টার্গেট থাকে লোকালি কাজ করার, বিভিন্ন টিভি চ্যানেলের জন্য কাজ করতে চাই আমরা। হ্যাঁ, লোকাল বিভিন্ন প্রোডাকশন হাউসের জন্য আমরা কাজ করতে চাই, কিন্তু ইন্টারন্যাশনালি কিন্তু এটার একটা খুব ভালো মার্কেট আছে ভিডিও এডিটিং এর কাজ। তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার কম্পিউটারটা একটু ভালো মানের হতে হয়। কারণ বেশি পুরনো আমলের যদি প্রসেসর থাকে তাহলে হচ্ছে আপনার পিসি হ্যাং করবে, ক্র্যাশ করবে, কাজ করতে খুব ডিফিকাল্ট হবে। সো রাইটিং এর জন্য যে কম্পিউটার ব্যবহার করবেন সেম কম্পিউটারটা আপনি যদি ভিডিও এডিটিং এর জন্য ব্যবহার করেন তাহলে কাজ করতে পারবেন না। যে কারণে আমার মনে হয় আমাদের দেশে ভিডিও এডিটিংটাকে খুব বেশি প্রমোট করে না। হ্যাঁ, কারণ সবার জন্য আসলে ভালো মানের কম্পিউটার কেনাটা সহজ হয়ে ওঠে না। তো এটা আমরা আসলে ভবিষ্যতের খাতায় লিখে রাখতে পারি যে আমরা যদি প্রথমে গ্রাফিক ডিজাইন শিখি, সেটা দিয়ে একটু ভালো ইনকাম করলাম, তারপরে সেই টাকা থেকে কিছু টাকা সেভিংস করে আমরা একটু ভালো মানের কম্পিউটার কিনলাম, তারপরে নিজের স্কিল ডেভেলপ করলাম। হ্যাঁ, এইভাবে আমরা কিন্তু আরো কিছু নিজেকে শেখাতে পারি। তো তারপরে আবার ফটোগ্রাফির কাজ আছে, অনেকে আছে ছবি তুলতে খুব পছন্দ করেন। তো ফটোগ্রাফির ক্ষেত্রে মজার একটা কথা বলি, আমার পরিচিত একটা ভাই একদিন আমাকে এসে বললো যে আপু আমি 27,000 টাকা ইনকাম করেছি। আমি বললাম কিভাবে? উনি বললেন আমি জাস্ট ছবি তুলে তুলে ক্লায়েন্টকে পাঠিয়েছি। আমি একটা ক্লায়েন্ট পেয়েছি যে আমার কাছে এত এত ছবি চেয়েছে। আমি বলছি কি ছবি তুলেছেন? বলে এই যে আপু থালা, বাটি, চামচ, চশমা, এই ছবিগুলোই আমি তুলেছি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে তাকে এরকম ছবি দিতে হবে। এখন থালা, বাটি, চামচ, চশমার তো আমেরিকান আর বাংলাদেশি কোনো ব্যাপার নাই। থালা তো থালাই, মানে প্লেট তো প্লেটই, রাইট? চামচ তো চামচই, গ্লাস তো গ্লাসই। সো যেহেতু এখানে মানুষের ফেস চাচ্ছে না, বিকজ ওয়েস্টার্নদের ফেসটা একটু ডিফারেন্ট হবে, কালার ডিফারেন্ট হবে, স্কিনের আমাদের ডিফারেন্ট হবে, বা যখনই কোনো প্রোডাক্টের ছবি চায় তখন কিন্তু আপনার সেফ, সেটা সেটা আপনি একটা ভালো এনভায়রনমেন্টে রেখে যদি আপনি ছবি তুলেন তাহলে সেই ছবিগুলো কিন্তু আপনি দিতে পারেন। তবে এটা এমন বিষয় না যে আপনি এমন কাজই পাবেন। হ্যাঁ, কোনো গ্যারান্টি নাই, এমন কাজ হতে পারে। আমি একটা এক্সাম্পল দিলাম, এবং আমার এক্সাম্পলটা ট্রু একটা এক্সাম্পল, যে একটা ভাই এরকম ছবি তুলে তার বাসার জিনিসপত্রের ছবি তুলে সে 27,000 টাকা আর্ন করেছিল এক সময়। তো ফটোগ্রাফির অনেক রকমের কাজ থাকে, লোগো ডিজাইন, ব্র্যান্ডিং, এগুলোর কাজ থাকে। তারপরে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন, এখানে আমি যেগুলো পড়ছি আর কি। তারপরে হচ্ছে ব্র্যান্ড আইডেন্টিটি, অডিও প্রোডাকশন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, অ্যানিমেশন,
হ্যাঁ, বিভিন্ন রকমের কাজ আছে। তো আপনারা আসলে আমি এভাবে বললে লাভ নেই, বেটার হয় আপনারা ঢুকে প্রত্যেকটা কাজে ক্লিক করে দেখবেন ওই টাইপের কি কি জব পোস্ট হয়। জব কয়েকটা দেখলেই বুঝে যাবেন যে এখানে আসলে কোন কোন কাজগুলো এই সেক্টরটায় পড়ে। রাইটিং এর মধ্যে আপনার একাডেমিক রাইটিং এন্ড রিসার্চ থাকে, আর্টিকেল ব্লগ রাইটিং থাকে। এমন কোনো কথা নেই যে আপনাকে প্রত্যেকটা ভাগই পারতে হবে। আপনি কোনো একটার মধ্যে কিন্তু পণ্ডিত হতে পারেন। হ্যাঁ, ওয়েব কন্টেন্ট লিখতে পারেন অথবা টেকনিক্যাল রাইটার হতে পারেন। হ্যাঁ, কভার লেটার বা রিজিউমে লিখে দিতে পারেন। তবে সেগুলো লেখার আগে অবশ্যই আপনাকে সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। হ্যাঁ, আপনি তখনই সার্ভিস দিবেন যখন আপনি আসলে একজন বিজ্ঞ সেই ব্যাপারটাতে। হ্যাঁ, যদি হাতুড়ে ডাক্তার হন তাহলে কিন্তু রোগী সারাতে গিয়ে রোগীকে মেরেও ফেলতে পারেন। সেই জন্য হচ্ছে আগে প্রচন্ড স্টাডি করতে হবে, রিসার্চ করতে হবে, এবং আপনাকে আসলে সেই রকম কনফিডেন্ট হতে হবে যে আসলে আমি সার্ভিসটা দিলে ক্লায়েন্ট আমার উপর রাগ হবে না। আরেকটা জিনিস বলে নেই মাঝখান দিয়ে, সেটা হচ্ছে ক্লায়েন্ট যদি আপনার কাজে অসন্তুষ্ট হয় তাহলে সে শুধু আপনার কাজে অসন্তুষ্ট হবে না, সে বাংলাদেশের ফ্রিল্যান্সারদের কাজে অসন্তুষ্ট হবে। কারণ এখানে আপনি বাংলাদেশ ট্যাগটা আপনার সাথে নিয়ে যাচ্ছেন। আপনি যখন একটা মার্কেট প্লেসে কাজে বিট করেন তখন ক্লায়েন্ট কিন্তু সবার আগে খেয়াল করে যে সে কোন দেশের। ইউজুয়ালি আমি যখন কোনো ক্লায়েন্টের জবে বিট করি আমি সবার আগে খেয়াল করি ক্লায়েন্টটা কোন দেশের। এবং আমি যখন দেখি ক্লায়েন্টটা আমেরিকান বা ইংল্যান্ডের বা কানাডার বা অস্ট্রেলিয়ার, তখন আমি বেশি ইন্টারেস্টেড হই তার কাজে অ্যাপ্লাই করার জন্য। কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে তারা পেমেন্টটা মোটামুটি ভালো দেয়। তো সেরকমই তারাও কিন্তু খেয়াল করে যে এই যে অ্যাপ্লাই করেছে সে কোন দেশে। তো আপনি যখন মানে দাম কাওয়াস্তে কাজ করে জমা দিবেন, ক্লায়েন্ট যখন আপনার উপর অসন্তুষ্ট হবে সে মনে রাখবে যে বাংলাদেশের ফ্রিল্যান্সার আসলে ভালো কাজ করে না। এবং এটা করতে করতে একসময় দেখা যাবে যে আমাদের দেশের কেউই আমরা ভালো কাজ আর পাচ্ছি না। সেটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি কিন্তু আপনার দেশকে রিপ্রেজেন্ট করেন। তারপরে হচ্ছে ট্রান্সলেশনের কাজ থাকে। হ্যাঁ, অনেকে ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন খুব আহ ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন আসলে খুব বেশি পাওয়া যায় না, খুবই কম। এটা করে আসলে আপনার হাত খরচে জুটবে না, এত কম কাজ থাকে। কিন্তু আপনি অন্যান্য ভাষাও থাকে। আপনারা কেউ, আমি যেটা দেখেছি যে আপনার জাপানি ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা ট্রান্সলেশনের অনেক কাজ থাকে। হ্যাঁ, তারপরে আপনারা শিখতে পারেন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, আপনারা নিজেদেরকে স্কিল করতে পারেন। চাইনিজ শিখতে পারেন, জাপানি ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, স্প্যানিশ শিখতে পারেন। এগুলোর ট্রান্সলেশনের কাজও কিন্তু থাকে। একজন প্রশ্ন করেছেন কিভাবে পোর্টফোলিও লিখবো, শুড ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর শোয়িং পোর্টফোলিও। আচ্ছা, ওয়েবসাইট দেখাতে হবে কিনা। আচ্ছা, আমি পোর্টফোলিও নিয়ে পুরোই একটা আলোচনা করব। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা রাখছি। ওকে, আমরা লিগাল যে কাজগুলো সেগুলো আসলে আমাদের দেশের সবার জন্য না। যারা লতে পড়েন, এই বিষয় ধারণা আছে, তারা এই কাজগুলো করতে পারেন। তবে কি এখানে একটা বিষয় থেকে যায় যে আমেরিকার ল আর বাংলাদেশের ল তো সেম হবে না। সো আপনি যদি ওই দেশের ল না জানেন তাহলে ওই দেশের লিগাল সার্ভিস দেওয়াটা আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা তারপরে চলে যাই তারপরে স্লাইডটাতে। ওকে, অ্যাডমিন সাপোর্টে আমি যে ডাটা এন্ট্রির কথা বলেছিলাম সেটা আছে। আমি বলেছিলাম ডাটা এন্ট্রি থেকে ডাটা অ্যানালাইসিস খুব ভালো। ডাটা অ্যানালাইসিস বেশ ডিফিকাল্ট, কিন্তু অনেক ফর্মুলা জানতে হয়। হ্যাঁ, আবার অনেক সময় এক্সেল এর বিশাল ব্যাপার নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো হচ্ছে কিন্তু ডাটা অ্যানালাইসিস সত্যি খুব চমৎকার একটা ব্যাপার। হ্যাঁ, আপনাকে মনে করেন লাখ লাখ ডাটা দিবে, সেই ডাটাটা আপনি অ্যানালাইসিস করে একটা সিদ্ধান্ত বের করবেন সেখান থেকে যে এত পার্সেন্ট হচ্ছে এরকম, এত পার্সেন্ট হচ্ছে ওরকম। ডাটাটাকে অ্যানালাইসিস করা, এবং সেই ডাটাগুলো বিশাল ডাটা থাকে, এই কাজগুলোর বেশ ডিমান্ড। তো সেটা ঠিক অপোজিট হচ্ছে ডাটা এন্ট্রি। তারপরে আপনার হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের জন্য আপনাদেরকে বলেছিলাম যে ইংলিশটা ভালো জানতে হবে এবং টিম ম্যানেজ করার স্কিল থাকতে হবে, সবাইকে দিয়ে কাজ করিয়ে নেওয়া। আচ্ছা, তারপরে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজটা অনেক সময় মিলে যায়, একই রকম হয়ে যায়। হ্যাঁ, একটা প্রজেক্টকে ম্যানেজ করে দেওয়া। আচ্ছা, ট্রান্সক্রিপশনের কথা বলেছি, ট্রান্সক্রাইব যেটা সেটা বলেছি। তারপরে হচ্ছে ট্রান্সক্রিপশন ফ্রিল্যান্সার্স, এটাতে ঢুকে আপনারা এই রিলেটেড কাজগুলো দেখতে পারবেন। এটা ট্রান্সক্রাইব না। ওয়েব রিসার্চটাও হচ্ছে আপনার ওরকম, ওয়েবসাইট দেখে দেখে ক্লায়েন্ট যেটা চেয়েছে সেটা বের করে দেওয়া। কাস্টমার সার্ভিসের জন্য কিরকম আপনার কাজ করতে হবে সেটা আপনি এটাতে ঢুকে জেনে নেবেন। আমি আর এখানে প্রত্যেকটা জিনিসে যাব না। ও আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই, ডিজিটাল মার্কেটিং একটা কিন্তু বিশাল ক্ষেত্র এবং সম্ভাবনাময় ক্ষেত্র।
ক্ষেত্র। সো ডিজিটাল মার্কেটিং এ কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, আপনি সেটাতেও নিজেকে স্কিলড করতে পারেন। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় যে দিন দিন এটার ডিমান্ড বেশ ভালো হচ্ছে। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে অনেক রকমের কাজ আছে, আপনার এসইওর কাজ থাকে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং থাকে। একটা একটা ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার একটা ফেসবুক পেজ আছে, এটাতে আপনার এই পেজটাকে আপনার মেনটেন করতে হবে, প্রতিদিন পোস্ট করতে হবে, প্রতিদিন এঙ্গেজমেন্ট থাকতে হবে, মানুষের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে, পুরো আপনাকে ওটার অ্যাডমিন করে দিল, ওটা দায়িত্ব দিয়ে দিল। সো এরকম কাজও কিন্তু থাকতে পারে। হ্যাঁ, আর হচ্ছে লিড জেনারেট করতে বলতে পারে, তারপরে হচ্ছে ইমেল মার্কেটিং করতে বলতে পারে। এই কথাগুলো আসলে আপনাদের অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু যদি আপনারা ডিজিটাল মার্কেটিং জিনিসটা ভালোভাবে শেখেন, কোথাও থেকে শেখেন, তাহলে আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন যে এসইও কি, হ্যাঁ, মার্কেটিং স্ট্র্যাটেজি কি, এগুলো ভালো মতো জানতে পারবেন এবং সেইভাবে আপনারা কিন্তু কাজও করতে পারবেন। আচ্ছা, অ্যাকাউন্টিং অ্যান্ড কনসাল্টিং, এই কাজগুলো হচ্ছে আমি বলবো এই কাজগুলো একটু হায়ার লেভেলের। এই কাজগুলো আসলে কেউ না জেনে তো কোনো কাজই করতে পারবে না, ট্রু। বাট এখানে হচ্ছে যা ধরেন হচ্ছে অনেক ক্লায়েন্ট এমন থাকে যারা আপনাকে ওখানে জব পোস্ট করবে যে আমি একটা বিজনেস করতে চাচ্ছি, আমি বিজনেস প্ল্যানটা চাচ্ছি, আমাকে কেউ বিজনেস প্ল্যানটা করে দিবে, বা আমার সাথে কেউ কনসাল্ট করবেন 1 ঘন্টার জন্য, আমি এত ডলার পে করবো। এটা ইউজুয়ালি আমাদের দেশে যারা অলরেডি বিজনেস করে প্রতিষ্ঠিত এবং যারা এইসব ব্যাপার নিয়ে বেশ পড়াশোনা করেছেন, প্রতিষ্ঠিত হোক বা একটা বড় কোম্পানিতে জব করছেন, তার খুব ভালো আইডিয়া আছে কিভাবে একটা বিজনেস দাঁড় করাতে হয়, সে কিন্তু এখানে কনসাল্টিং এর কাজটা করতে পারেন। সো এটা তাদের জন্য অ্যাকচুয়ালি। এবং অ্যাকাউন্টিং এর বিভিন্ন রকমের সফটওয়্যার আছে, হ্যাঁ, যেগুলো আমেরিকাতে আপনি যদি জানেন তাহলে আপনি খুব ভালো ভালো কিন্তু কাজ পাবেন। অ্যাকাউন্টিং সফটওয়্যার একটু বলি, এটা ইম্পর্টেন্ট। আমাদের দেশে এই জিনিসটা আসলে আমরা কেউ একেবারেই খেয়াল করি না, অ্যাকাউন্টিং সফটওয়্যার আসলে কেউ শিখতেও চাই না। কিন্তু অ্যাকাউন্টিং এর অনেক সফটওয়্যার আছে যেগুলো যদি আপনারা কোনো একটা সফটওয়্যারে পণ্ডিত হয়ে যান, তাহলে কিন্তু সেইটা দিয়ে আপনারা কিন্তু আর্ন করতে পারবেন। হ্যাঁ, আমার মনে পড়েছে সফটওয়্যারটার নাম হচ্ছে কুইক বুক একটা সফটওয়্যার আছে যেটা কিন্তু আমেরিকাতে বেশ ডিমান্ড। শুধু কুইক বুক জানলে আপনি কিন্তু জব পাবেন, এরকম অবস্থা। সো আপনি যদি পারেন এরকম কুইক বুক, এরকম টাইপের অ্যাকাউন্টিং সফটওয়্যার কোন একটা খুব ভালোভাবে লার্ন করুন, তারপরে মার্কেট প্লেসে এসে পোর্টফোলিও খুলে আপনি এই টাইপের কাজগুলো করতে পারবেন। আমরা চলে যাই নেক্সট স্লাইডে। আচ্ছা, আমি একটা মার্কেট প্লেস নিয়েই বললাম, ফাইবার আছে, তারপরে আপনার এনভাটো আছে, এরকম আরো অনেক মার্কেট পিপল পার আওয়ার আছে, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে। প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে বুঝালাম না, একটা মার্কেট প্লেস দিয়ে আপনাদেরকে কাজের ধরনগুলো আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা, আর ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে মনে হয় বেশি কিছু বলিনি। ওয়েব ডেভেলপমেন্টও বিশাল একটা ক্ষেত্র। সো আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড হন, অ্যাপ ডেভেলপমেন্টে ইন্টারেস্টেড হন, তাহলে অবশ্যই আমি সবার আগে বলবো যে মার্কেট প্লেসে গিয়ে এই টাইপের জবগুলো আগে একটু দেখুন। ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ দিন, দেখুন যে ওয়েব ডেভেলপমেন্টের অনেকগুলো জবের লিস্ট চলে আসছে। তারপর সেখানে পড়ে পড়ে আপনি কিছু স্টাডি করলেই বুঝতে পারবেন যে কি রকম ভাবে নিজেকে তৈরি করতে হবে, কি কাজগুলো পারলে আমি এখানে এসে কাজ করতে পারবো। গেল সেটা। এখন আমরা আসি যে আমরা মার্কেট প্লেস গুলোতে কি কিভাবে কাজ করতে পারি। আচ্ছা, অনেক রকমের কাজ আছে। হ্যাঁ, একটা হচ্ছে কাজে কেউ সার্কুলার দিবে, তারপর আপনি অ্যাপ্লাই করবেন, আপনার মতো আরো 10 জন 20 জন 30 জন অ্যাপ্লাই করবে, তারপরে লাস্টে গিয়ে ক্লায়েন্ট একজনকে কাজটা দিবে যাকে তার পারফেক্ট মনে হয়। তারপরে হচ্ছে আবার এরকমও হয় যে দোকানের মতো, দোকানে আমরা অনেক সময় সাজিয়ে রাখি না জিনিসপত্র, যে আপনি যদি আহ ধরেন খেজুরের প্যাকেট, হ্যাঁ, 100টা খেজুর কিনেন তাহলে এটার দাম এত, 50টা খেজুর যদি কিনেন সাথে আপনি 2টা আপেলও নিতে পারেন তাহলে ওটার দাম এত। আবার আপনি দিতে পারেন যে আহ যে 10টা আপেল সাথে 2টা কমলা সাথে 10টা খেজুর, এই প্যাকেজটার দাম এত। এরকম দোকানে অনেক সময় কিন্তু প্যাকেজ থাকে। আমি খেজুর আপেল কমলা দিয়ে বুঝালাম আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এরকম মার্কেট প্লেস গুলোতে আপনারা আপনাদের অফার বা গিগ তৈরি করতে পারেন। এটাকে অনেক মার্কেট প্লেস বলে গিগ, অনেক মার্কেট প্লেস বলে অফার, অনেক মার্কেট প্লেস হয়তো এগুলো ছাড়া অন্য কিছু বলে। তো ওখানে হচ্ছে আপনি আপনার অফারটা তৈরি করে দিতে পারেন। যেমন একটা ডিজাইনার কি করতে পারে যে আমি আপনার ফেসটা রিটাচ করে দিব, এরকম একটা ছবির জন্য $5 নিব। অথবা বলতে পারে যে আমি আপনার 10টা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব, তার জন্য আপনি আমাকে $5 দিবেন। এইটা যে আপনার একটা অফার, সেটা আপনি ওখানে দিয়ে রাখবেন। তখন ক্লায়েন্ট এসে বা যারা চায় তারা আপনার অফারটা কিনে নিবে এবং আপনাকে কাজ পাঠিয়ে দিবে।
তো আপনার যদি এই অফারটা মনে করেন 20টা সেল হলো, $5 করে 20টা সেল হলে $100 আপনার ইনকাম হলো। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি আরেকটা উপায় হচ্ছে যে অনেকে কি করে ওয়েবসাইট তৈরি করে তাদের কাজ সেল করে, যেমন অনেক রকমের থিম সেল করে অনেকে। হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্টে যারা কাজ করেন অনেক রকমের থিম সেল করেন, তারপরে অনেকে ব্যাকগ্রাউন্ড সেল করেন। হ্যাঁ, আহ তো এরকম হচ্ছে রেডি ওয়ার্ক আপনার থাকবে, সেটা আপনি সেল করবেন। তো ইউজুয়ালি আমাদের দেশে যেটা আমরা করি, সবাই যে সেম তা করে তা না, সেটা হচ্ছে আমরা প্রথমে ফ্রিল্যান্সার থাকি, আমরা কাজ করি, কিছু ইনকাম করি, তারপরে সেটা দিয়ে নিজেকে আরেকটু স্কিলড করি, তারপরে একজন থেকে আস্তে আস্তে দুইজন কাজ করি, দুইজনকে থেকে আস্তে আস্তে চারজন, এভাবে টিম বড় করি। তারপরে আমাদের টার্গেট থাকে যে আমরা মার্কেট প্লেসে শুধু না, মার্কেট প্লেসের বাইরেও আমরা একটা ওয়েবসাইট বানিয়ে আমাদের নিজেদের প্রোডাক্ট সেল করব। কারণ সব সময় আপনি এই যে কাজ বিট করে করে সারা জীবন করতে পারবেন না। কখনো দেখা যাবে আপনি অসুস্থ, আপনার বাসায় এমার্জেন্সি হয়েছে, কোনো একটা সিচুয়েশন, আপনি কাজ করতে পারছেন না, তখন যেটা হয় যে ইনকামটা বন্ধ হয়ে যায় পুরোপুরি। সো যখন আপনার একটু স্টেবল অবস্থা হবে, ইনকাম টিনকাম ভালো হবে, টাকা পয়সা জমবে, তখন আপনি চিন্তা করবেন যে আমি আরেকটু বড় ভাবে কিভাবে করতে পারি। যেমন হচ্ছে আমি খুব সিম্পল একটা উদাহরণ দিই আপনাকে। যেমন আপনি খাবার বিক্রি করেন, পিঠা বানিয়ে বিক্রি করেন, প্রথমে বাসা থেকে আপনি পিঠা বানিয়ে বিক্রি করেন, রাইট? তো আপনি দেখলেন যে প্রথমে একজন কাস্টমার আসলো, দুইজন আসলো, এভাবে আপনি 50টা বাড়িতে পিঠা ডেলিভারি করছেন, অথবা অনেকগুলো দোকানে ডেলিভারি করছেন। আপনার এত ভালো ইনকাম হলো যে একসময় আপনি ভাবলেন যে আমি নিজেই একটা পিঠার দোকান দিয়ে দিব। জাস্ট লাইক দ্যাট, মার্কেট প্লেসে কাজ করবেন মানে হচ্ছে আপনি বাড়িতে বসে পিঠা বিক্রি করবেন, তারপরে যখন খুব ভালো আর্ন হচ্ছে, স্টেবল হচ্ছেন, পরিচিতি বাড়ছে, তখন আপনি নিজে একটা পিঠার দোকান দিয়ে দিবেন, মানে একটা ওয়েবসাইটের মাধ্যমে সার্ভিস সেল করবেন। সো এভাবেই আসলে জিনিসটা কাজ করে। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, এটা নিয়ে আমি অনেক বেশি বলবো না, কারণ হচ্ছে আমাদের সময় অনেক বেশি নাই। এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম। এতক্ষণ আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম তার থেকে পুরোই আলাদা। এটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড এর প্ল্যাটফর্ম। হ্যাঁ, প্রিন্ট অন ডিমান্ড নিয়ে কেন বলছি, প্রিন্ট অন ডিমান্ড সম্পূর্ণ আলাদা একটা সেক্টর। এটা আসলে সংক্ষেপে যদি বুঝে আপনাদেরকে, ব্যাপারটা হচ্ছে এরকম। আমেরিকাতে, ইউরোপে, এইসব দেশে অনেক এসব কন্টিনেন্টে আর কি, অনেক মানুষ আছে যারা টি শার্ট কিনতে ভালোবাসেন, এবং টি শার্ট গুলোতে কোনো কিছু লেখা থাকে যেটা তার পছন্দের সাথে যায়, তার রুচির সাথে যায়। হ্যাঁ, যেমন ধরুন একটা নতুন বাচ্চা হলো, তো বাচ্চাটার যে গায়ে যে জামাটা পরে, যে টি শার্টটা বা রম্পার বা বেবি গ্রো যেটাকে বলি, যেটাই বলি আমরা, সেখানে হয়তো সুন্দর করে লেখা আছে আই এম অ্যান অ্যাঞ্জেল, হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড, বা হ্যালো, এরকম কথাগুলো লেখা আছে, যে একটা নতুন বাচ্চা আসছে তাকে এরকম একটা জামা পরালে মজা লাগবে। আপনি নিজেকে দিয়ে ধরুন না যে আপনার ভাইয়ের বা বোনের কারো ফ্যামিলিতে এরকম একটা নিউ বেবি আসছে, আপনি মার্কেটে বেবির জন্য কিছু কিনতে গেলেন, তো আপনি দেখলেন একটা খুব সুন্দর জামা, সেখানে লেখা আছে আই লাভ মাই ড্যাড অ্যান্ড মম, বা আই এম মাই ড্যাডিস প্রিন্সেস, এরকম একটা কথা লেখা আছে। তখন আপনি কিন্তু ওই জিনিসটা কিনে ওই বাচ্চাটাকে দিতে যাবেন না, যাতে তার বাবা মাও খুব খুশি হবে যে এত চমৎকার একটা ড্রেস গিফট করেছে। তো বিদেশেও এরকম আছে যে তারা এরকম প্রচুর টি শার্ট কিনে, তারপরে পিলো কভার কিনে, তারপরে টাওয়েল কিনে, তারপরে মাগ কিনে। হ্যাঁ, মাগ কিনে, পানির পট কিনে, এরকম আরো অনেক রকমের জিনিস আছে যেগুলোর মধ্যে প্রিন্ট করে কোন একটা ডিজাইন বসানো যায়। সেই জন্যই হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, ডিমান্ড অনুযায়ী আপনার প্রিন্ট হবে। হ্যাঁ, এটা একটা বিশাল ক্ষেত্র। এই ক্ষেত্রে আসলে অনেকে বলে যে টাকা না থাকলে আসা উচিত না, কারণ হচ্ছে আমি যে একটা এরকম ডিজাইন বানাবো, তারপরে যে সেটা মার্কেটিং করব, দুনিয়াকে জানাবো যে এই যে আমার এরকম ডিজাইন আছে, তোমরা আমার টি শার্ট কিনো, তো সেই মার্কেটিং করার তো টাকা নাই। তো সেক্ষেত্রে আমি বলবো কি যে অনেক মার্কেট প্লেস আছে, এখানে কিন্তু ডিজাইন করতে আপনাকে এমন না যে আপনি ঘরে বসে ডিজাইন বানাবেন, তারপরে আপনি ইসলামপুর মার্কেটে গিয়ে কাপড় কিনবেন, তারপরে একটা টেইলার্স এর কাছে গিয়ে ক্লায়েন্ট আপনাকে যখন কাস্টমাররা বলবে যে আমি এই টি শার্টটা নিতে চাই, আপনি তার মাপে তখন ওই টেইলার্স এর কাছে বানাতে যাবেন, তা কিন্তু না। এটা এরকম একেবারেই না। এটা হচ্ছে এরকম যে অনেকগুলো মার্কেট প্লেস আছে যেখানে আপনি জাস্ট ডিজাইনটা বানিয়ে ওখানে অপশন আছে আপলোড করবেন, টি শার্টের মধ্যে বসাবেন, কোথায় বসালে ভালো হয়, দেন আপলোড করবেন। আপলোড করার পরে ওরা হচ্ছে আপনার সবকিছু করে দিবে। যখন কোনো কাস্টমার এসে ওই টি শার্টটা নিতে চাবে, ওরাই সেই টি শার্টটা বানাবে, ওই মার্কেট প্লেস বানিয়ে ওরাই সেই কাস্টমারের বাড়িতে পাঠিয়ে দিবে। তো মার্কেট প্লেস যেহেতু এত কিছু করছে, আপনাকে কাপড় কিনতে হচ্ছে না, তারপরে আপনাকে সেলাই করতে হচ্ছে না, আপনাকে কাস্টমারের বাসায় পাঠাতে হচ্ছে না, তো সেটার জন্য মার্কেট প্লেস গুলো চার্জ কাটবে। তো আপনাকে একটা পার্সেন্টেজ দিবে, হয়তো ওই টি শার্টটা বিক্রি হলে আপনি 4%, 5%, কোনো একটা পার্সেন্টেজ পাবেন। তো যদি আপনার 100টা বিক্রি হয় তাহলে আপনার অনেক
অনেকগুলো টাকা আসবে। তো এরকমই এরকম টিস্প্রিং, টিজিলি, গিয়ার লঞ্চ, মোটিভ, ভাইরাল স্টাইল, বার্গার প্রিন্টস, এরকম অনেকগুলো আমি নাম দিয়েছি, আরো কিন্তু আছে। হ্যাঁ, এরকম মার্কেট প্লেস গুলোতে এই অপশন গুলো আছে যে আপনি বিভিন্ন রকমের ডিজাইন করে দিতে পারবেন। এখন আপনি যা ইচ্ছা তাই একটা ডিজাইন দিলে তো বিক্রি হবে না, আপনাকে অবশ্যই আগে দেখতে হবে যে বিদেশে মানুষের ইমোশন কি, তারা এখন কোনটা কিনতে পারে। মাদার্স ডে সামনে হলে সে নিশ্চয়ই ফাদার্স ডে টি শার্ট কিনবে না, মাদার্স ডে টি শার্টই কিনবে। সো ওই দিনগুলোকে ক্যালেন্ডারের মধ্যে ইন্ডিকেট করে রেখে ওই দিনের বেশ কিছু আগে, 2-3 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে সেরকম ডিজাইন প্রচুর আপনার ওখানে আপলোড করতে হবে, আপনার প্রোফাইল থেকে আপলোড করতে হবে। তারপরে কিছু মার্কেট প্লেস আছে যেখানে হচ্ছে তারাই মার্কেটিং করে দেয়। হ্যাঁ, তো যে মার্কেট প্লেস গুলো নিজে থেকে মার্কেটিং করে দেয়, আমার মনে হয় ইজিলি নিজে থেকে মার্কেটিং করে দেয়। তো বেশ কিছু মার্কেট প্লেস আছে নিজে থেকে মার্কেটিং করে দেয়, সেজন্য কিছু বিক্রি এমনিতেই আসে। হ্যাঁ, কিন্তু আপনি নিজে মার্কেটিং করলে সেটার বিক্রিটা বেশি হবে। আচ্ছা, তবে সেক্ষেত্রে নিজে মার্কেটিং কিভাবে করবেন? ফেসবুকে অনেক সময় ডলার দিয়ে অ্যাড দিতে হয়, অ্যাড দিয়ে দিয়ে তারপরে আপনার মার্কেটিং করতে হয়। আবার অনেকে ফ্রি মার্কেটিং করে। ফ্রি মার্কেটিং কিরকম একটা এক্সাম্পল দেই, যেমন হচ্ছে ধরেন মাছ ধরার একটা গ্রুপ আছে আমেরিকাতে, ফেসবুক গ্রুপ। তো সেখানে সবাই এসে মাছ ধরে, মাছের ছবি পোস্ট করে, ঠিক আছে। তারপরে পেটস দের একটা গ্রুপ আছে, সবাই সবার বিড়াল, কুকুর, ছানা এগুলোর ছবি এসে ওই গ্রুপটাতে পোস্ট করে। এখন আপনি এরকম একটা গ্রুপের সন্ধান পেলেন যেখানে মনে করেন 30,000, 40,000 মানুষ আছে, বা 20,000 মানুষ আছে, বা 10,000 মানুষই আছে। তো সেই গ্রুপটাতে আপনিও জয়েন করলেন, করার পরে আপনিও আপনার বিড়ালের ছবি পোস্ট করলেন, তাদের সাথে মিশে গেলেন, কথা বললেন। তখন আপনি যদি ওরকম একটা টি শার্ট ডিজাইন করেন, করে কোনো একটা কথার পারপাসেই আপনি সেইটার কথা ওখানে প্রমোট করেন, তখন কিন্তু ওখানের কিছু মানুষ আপনার ওই ডিজাইনটা কিনতে পারে। তো এটাকে ফ্রি মার্কেটিং বলে। সেখানে ফ্রি হলেও এটা হচ্ছে আপনার সময়টা আসলে ইনভেস্ট করতে হয়, বিভিন্ন গ্রুপের মধ্যে পার্টিসিপেট করতে হয়। এরকম অনেক ট্রিক্স আছে, টিপস আছে ফ্রি মার্কেটিং এর। সেটা আমার থেকে ভালো যারা জানবেন তারা হচ্ছে এই মার্কেট প্লেস গুলো নিয়ে যারা কাজ করেন। ফেসবুকে আপনারা যদি মানে রেগুলার থাকেন, ঢুকেন, তাহলে দেখবেন এই প্রত্যেকটা যে মার্কেট প্লেসের নাম বলেছি, টি স্প্রিং বাংলাদেশ, টিজিলি বাংলাদেশ, গিয়ার লঞ্চ বাংলাদেশ, আপনি এভাবে নিয়ে সার্চ দিন, দেখবেন প্রচুর গ্রুপ আছে এবং সেখানে তারা এত সুন্দর করে ভিডিও সহ লিখিত টিউটোরিয়াল দিয়ে রেখেছে, যেগুলো আপনি পুরোটা যদি ঘন্টা ধরে পড়েন মনোযোগ দিয়ে, তাহলে কিন্তু আপনি এই টাইপের কাজগুলো করতে পারবেন। সো এটার ক্ষেত্রে যেটা হচ্ছে, যারা একটু ডিজাইন ভালো করতে পারেন নিজেরাই ডিজাইন করতে পারেন, আবার যারা মার্কেটিং ভালো পারেন তারা কিন্তু একটা ডিজাইনারকে দিয়ে কাজগুলো করিয়ে নিজেরাই মার্কেটিং করতে পারেন। এভাবে কিন্তু আপনারা ওই যে বললাম যে দোকানের থেকে সেল হবে, আপনারা দোকান বানিয়ে রাখতে পারেন, সেখান থেকে আপনার সেল হলো। এবং দোকানে পুরো রেডিমেড করে দিচ্ছে আপনাদেরকে এই মার্কেট প্লেস গুলো, ওরা দোকান দিয়ে দিচ্ছে, আপনাকে জাস্ট ডিজাইন দিতে হবে, প্রমোট করতে হবে, দ্যাটস ইট। তো আমি হয়তো বুঝাতে পেরেছি আপনাদেরকে প্রিন্ট অন ডিমান্ড সম্পর্কে। তো এটা একটা বিশাল বড় ক্ষেত্র, এখানেও আপনারা কিন্তু কাজ করতে পারেন। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা, অন্যান্য আর কি কি আছে? আচ্ছা, অন্যান্য যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলটা আমি কেন লিখেছি, কারণ এটা আসলে এখন অনেক পপুলার। আমাদের বাসায় অনেকে আছেন যে মা খুব ভালো রান্না করেন। আমি কিছুদিন আগে একটা চ্যানেল দেখেছিলাম যেখানে হচ্ছে আমি দেখলাম 48,000 সাবস্ক্রাইবার, এবং চ্যানেলটা রান করছেন একজন মা। মায়ের বয়স মনে হয় 55 হবে। তো সে বিভিন্ন রকমের, ইন্ডিয়ান মহিলা, সে বিভিন্ন রকমের খাবার বানিয়ে বানিয়ে ওখানে হচ্ছে রেসিপি গুলো কিভাবে বানাচ্ছেন ইউটিউবে রেগুলার দিচ্ছেন। সো এরকমও কিন্তু কাজ আছে। এখন রান্নাই হতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, হতে পারে আপনি খুব ভালো ছবি আঁকতে পারেন, সো আপনি বাচ্চাদের জন্য ছবি আঁকার চ্যানেল একটা খুলতে পারেন, আপনি বিভিন্ন রকমের জিনিস আঁকা শেখাচ্ছেন। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার একটা ভালো ফোন হলেই কিনতে হয় যেটা দিয়ে ভিডিও করা যায়। তো সেটা দিয়ে আপনি, এবং এখনকার দিনে আমাদের কম বেশি সবারই একটা ভালো ভালো ফোন আছে। ভালো বলতে বলছি না লাখ টাকার ফোন, যেটা দিয়ে একটু পরিষ্কার ভিডিও করা যায়, আপনি কিন্তু এরকম করে শুরু করতে পারেন। অথবা হচ্ছে আপনার ফাইন্ড আউট করতে হবে যে আপনার কি স্কিল আছে যেটা মানুষ অ্যাট্রাক্টেড হতে পারে, যেটা মানুষের কাজে আসতে পারে। সো এভাবে কিন্তু ইউটিউব চ্যানেল করতে পারেন। তবে আমি একটা সাথে আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি, একটা অনুরোধও আপনাদের কাছে, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল করতে গিয়ে আমরা প্রচুর আনএথিক্যাল জিনিস করে ফেলি। যেমন হচ্ছে রং নিউজ শেয়ার করি, যেটা গুজব ক্রিয়েট করি, তারপরে হচ্ছে ইউটিউবে সেটা ছড়িয়ে দিই যাতে প্রচুর ভিউ হয়। হ্যাঁ, মানুষ দেখে যাতে চমকে যায়, ও মাই গড এটা কি, তখন সে শেয়ার করতে থাকে। সো এভাবে হয়তো আপনি প্রচুর শেয়ার পাচ্ছেন, প্রচুর ভিউ পাচ্ছেন, এবং আপনার সেটা দিয়ে ইনকামও হচ্ছে। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে এটা আপনার আহ আপনার দেশকে, আপনাকে, আপনার আশেপাশের মানুষকে
সবার জন্যই কিন্তু অনেক ক্ষতিকর একটা ব্যাপার হচ্ছে। রং ইনফরমেশন দেওয়ার থেকে চুপ থাকা ভালো, হ্যাঁ, কিছুই বলবো না কিন্তু ভুল তথ্য দিব না। সো এনভায়রনমেন্টটাকে কখনোই খারাপ করা যাবে না। যেমন বললাম না যে আপনি যখন বাংলাদেশের হয়ে কোনো কাজ করেন আপনি পুরো দেশের বদনাম করবেন যদি আপনি কাজটাতে ফেল করেন, আর আপনি যদি ভালো করেন আপনার সাথে পুরো বাংলাদেশের নাম হবে। সো একইভাবে ইউটিউবে আপনি যদি চ্যানেল করতে গিয়ে এমন কোন ভিডিও দেন যেটা আসলে অবাস্তব, যেটা খুবই ভুল তথ্য, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি মানুষের মধ্যে হিংসা ছড়ায়, বিদ্বেষ ছড়ায়, এরকম জিনিস আপনি যদি ক্রিয়েট করেন আপনার ইনকামের জন্য, তাহলে এটা সত্যি প্রশংসনীয় না। এটা খুবই, আমার কাছে মনে হয় খুবই লজ্জার একটা ব্যাপার যে আপনি মানুষকে বিভ্রান্ত করছেন। হ্যাঁ, এরকম কাজ থেকে বিরত থাকবেন, এমন কিছু করুন যেটা দিয়ে আসলে পৃথিবীটা ভালো হয়। আপনি যখন থাকবেন না এই দুনিয়াতে, আপনার সন্তান হয়তো থাকবে, তার জন্য যাতে পৃথিবীটা একটা বেটার পৃথিবী হয়, আগের থেকে ভালো হয়। হ্যাঁ, আপনি নিশ্চয়ই যাবেন না আপনার বাচ্চা খুবই জঞ্জালের একটা দুনিয়াতে থাকুক। তো আমরা চেষ্টা করবো আমাদের কাজ দিয়ে যে আমরা যাতে আমাদের এই পৃথিবীটাকে একটা ভালো অবস্থানে রেখে যেতে পারি। তো ইউটিউবের কথা আসতে এত কিছু বলে ফেললাম কারণ এই জিনিসটা আমাকে অনেক বিরক্ত করছে ইদানিং। ইউটিউবে আমি প্রচুর ভিডিও দেখি, অনেক কিছু ইউটিউব থেকে শিখি, কিন্তু আমি একই সাথে প্রতিদিন প্রচুর মেসেজ পাই যেখানে ম্যাক্সিমামই থাকে গুজব এবং ভুয়া তথ্য। ভিডিওগুলো এডিট করে 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 এমন ভাবে বানানো হয় যে মানুষ, সাধারণ মানুষ সেগুলো বুঝতে পারে না, তারা একটার পর একটা শেয়ার করতে থাকে এবং প্রচুর ভিউ বাড়তে থাকে, এভাবে ইনকাম হতে থাকে, যেগুলো আসলে ঠিক না। সো আপনারা আপনারা যারা এরকম ভিডিও করতে ভালোবাসেন, বিভিন্ন কন্টেন্ট মানুষকে দিতে পারবেন, তারা ইউটিউব চ্যানেল করে আর্ন করতে পারেন। ফুলফিলমেন্ট বাই অ্যামাজন নিয়ে আমি আজকে একেবারেই বেশি বলতে চাচ্ছি না, এটা একটু বেশি অ্যাডভান্স লেভেলের কাজ। এটার জন্য যথেষ্ট কিন্তু ইনভেস্টমেন্টেরও দরকার আছে। সো ফুলফিলমেন্ট বাই অ্যামাজন একটা কাজ, এটা মনে রাখবেন যে অ্যামাজন একটা মার্কেট প্লেস আছে, সেখানে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। হ্যাঁ, এবং সেটার জন্য আসলে অনেক অ্যামাউন্টের টাকার দরকার আছে। সো এটা বেশ কঠিন একটা ব্যাপার, আমি এটা নিয়ে বেশি বলতে চাই না, জাস্ট আমি এখানে নোট করেছি বিকজ এটাও একটা খুব ভালো ইনকামের ওয়ে, সেই জন্য আমি এটা লিখেছি। স্টক ফটোজ, যেটা স্টক ফটোগ্রাফি, সেটা হচ্ছে যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন, ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য অনেকগুলো মার্কেট প্লেস আছে, যেমন গেটি ইমেজ, শাটার স্টক, ভিডিও ব্লগস, পন্ডস, স্টকসি, 123 RF, এরকম অনেকগুলো মার্কেট প্লেস আছে যেখানে আপনি ছবি তুলে সেটাকে একটু ভালো মতো রিটাচ করে এডিট করে ওখানে দিয়ে রাখতে পারেন, এবং যদি সেল হয় তাহলে আপনি সেখান থেকে কমিশন পাবেন। আচ্ছা, আরেকটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে ভ্যাকেশন রেন্টালস। এটা কিন্তু আপনাদের এই আইটির সাথে একেবারেই যায় না। সেটা হচ্ছে আমাদের অনেকেরই এরকম, এটা কেন বলছি, আমি বেশ কিছুদিন আগে বাইরে ঘুরতে গিয়েছিলাম, দেশের বাইরে, এই করোনা পরিস্থিতির অনেক আগে। তো তখন দেখেছি যে বিদেশিরা যারা প্রফেশনাল তারা এতটুকু রাস্তা খালি ছাড়ে না ইনকাম করার থেকে, তারা খুব ভালো ব্যবহার করে সার্ভিস দিয়ে ইনকামটা কিন্তু করে নেয়। হ্যাঁ, যে বাসায় বসে আছে একটা ছেলে, তার হয়তো সেমিস্টার গ্যাপ চলছে বা সে এখন কিছু করছে না, সে তখন কি হয়ে গেল, ট্যুর গাইড হয়ে গেল। সে বিদেশিরা আসছে তাদেরকে ট্যুরে নিয়ে যাচ্ছে, গাইড হিসেবে কাজ করছে, ইনকাম করছে। হ্যাঁ, তারপরে তার কারো একটা বাইক আছে, সো সে বাইকটা কিন্তু কোনো কাজে আসছে না, মানে তার নিজের যাতায়াতের জন্য কাজে আসছে। সো ওই সময়টাতে সে ফ্রি আছে, সো সে বাইক দিয়ে একটা রাইড শেয়ারিং করে নিল, সেটা দিয়ে একটু ইনকাম করে নিল। সো আসলে সবাই কিছু না কিছু ভাবে লিগাল ওয়েতে কিন্তু ইনকাম করে। ভ্যাকেশন রেন্টালস এর ক্ষেত্রে এয়ারবিএনবি এর কথা বলবো, সেটা হচ্ছে আপনার যদি বাসাতে একটা এক্সট্রা রুম থাকে যেটা আসলে কোনো কাজেই আসছে না, আপাতত পড়ে আছে রুমটা, একটু সময় নিয়ে রুমটাকে ঝাড়মোছ করে গুছিয়ে আপনি যদি সেখানে প্রয়োজনীয় জিনিসগুলা কিছু দেন, এমন না যে আপনাকে এসি কিনতে হবে, ওভেন কিনতে হবে, তারপরে সেই রুমে বসাতে হবে, তা না, বাট থাকার মতো যে জিনিসগুলো, একটা খাট আছে, কাপড় রাখার জায়গা আছে, হ্যাঁ, বসার একটা চেয়ার আছে, হ্যাঁ, এরকম সিম্পল ভাবে আপনি যদি সেই ঘরটাকে থাকার উপযোগী করেন এবং এয়ারবিএনবি তে দেন, তাহলে কিন্তু ওখানে এসে গেস্ট থাকবে, এয়ারবিএনবির থ্রুতে আপনার ওই বাসাটা দেখে, ওই রুমটা দেখে তার যদি পছন্দ হয় সে বুক করবে, সে এসে থাকবে এবং প্রত্যেক আহ দিন থাকার জন্য সে আপনাকে পে করবে। সো এইভাবেও কিন্তু আপনি ইনকাম করতে পারেন। এবং এখানে শুধু বিদেশিরা আসবে তা না, দেশেরও কোনো মানুষ যদি ওই অ্যাপটা ইউজ করে, এই সাইটটার সার্ভিস নেয়, তাহলে তারাও এসে আপনার ওখানে দিন বুক করে এসে থাকতে পারবে।
সো এবং এটা সেফও, কারণ এখানে হচ্ছে সবাইকে কিন্তু ট্র্যাক করা হয় যে কে আসছে কে থাকছে, তার এভরিথিং প্রোফাইল ওখানে থাকে, অনেকটা উবারে চড়ার মতো, যে আপনি উবারে চড়ছেন আপনার কিন্তু ড্রাইভারের আপনি ইনফরমেশন জানেন সে কোন লোক, এবং ড্রাইভারও জানে যে আপনি একজন ভেরিফাইড কাস্টমার। সো তার থেকে অনেক বেশি ভেরিফাইড হচ্ছে এয়ারবিএনবি তে থাকে। সো এখানে এমন ব্যাপার না যে একটা ডাকাত এসে আপনার বাসায় থেকে গেল, এরকম না আসলে। ডাকাতের যদি ওই স্কিলটাই থাকে তাহলে আমার মনে হয় সে ডাকাতি করতো না, যে এয়ারবিএনবি তে সে অ্যাকাউন্ট খুলে তারপরে সে কারো বাসায় থাকতে যাবে। তো এটাই বলতে চাচ্ছি যে ভ্যাকেশন রেন্টালসও একটা সার্ভিস। আপনি এই সার্ভিসটা যদি আপনি এলিজিবল হন, আপনার বাসায় কোনো এক্সট্রা রুম থাকে, সেটাকে আপনি সুন্দর করে রেডি করে আপনি এয়ারবিএনবি দিতে পারেন, এবং এটা একটা পাশাপাশি একটা ইনকামের রাস্তা হতে পারে। আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, পেমেন্ট সলিউশন নিয়ে যদি বলি তাহলে হচ্ছে পেমেন্ট, এই যে এতগুলো মার্কেট প্লেস, এতগুলো জবের কথা বললাম, পেমেন্ট কিভাবে আনবেন? অনেকে সবার মধ্যে অনেকেই সবার আগে বলে যে পেমেন্টটা কিভাবে আনবো। হ্যাঁ, কাজ কিভাবে শিখবো সেটা পরে, আগে বলি পেমেন্ট কিভাবে আনবো। তো পেমেন্ট আনার জন্য সত্যি কথা বলতে কি, আমি যে এতগুলো অপরচুনিটির কথা বললাম, এটার কোনোটার জন্যই কিন্তু আপনার আহ মানে চিন্তা করতে হবে না পেমেন্ট কিভাবে আসবে। বাংলাদেশে পেওনিয়ার সার্ভিসটা এখন খুবই পপুলার। আপনি পেওনিয়ার দিয়ে সবগুলো মার্কেট প্লেস, যতগুলোর কথা আমি বললাম, সবগুলো থেকে কিন্তু আপনি পেমেন্ট নিয়ে আসতে পারবেন খুব ইজিলি। আর পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে কি করতে হবে? অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার জাস্ট প্রপারলি, মানে ওই যে ফেসবুকে যে নাম সোনালী সকাল, রূপালী বিকাল, সোনালী রোদ্দুর, এরকম নাম দেওয়া যাবে না। আপনার ভোটার আইডি কার্ডে বা আপনার পাসপোর্টে যে নাম, যে ধাম, যে পরিচয়, সেটা দিয়ে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে। সব লিগাল ইনফরমেশন দিতে হবে, কারণ এটা একদম ব্যাংক অ্যাকাউন্টের মতো সিরিয়াস একটা বিষয়। সো সব তথ্য দিয়ে আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং পেওনিয়ার অ্যাকাউন্টে আপনি এই সবগুলো মার্কেট প্লেসের সাথে অ্যাড করতে পারবেন। মার্কেট প্লেসে আপনার যে ইনকাম জমা হবে সেটা আপনি পেওনিয়ার দিয়ে আপনার বাংলাদেশের যে কোনো ব্যাংকে তুলে ফেলতে পারবেন। কারণ পেওনিয়ারের সাথে বাংলাদেশের আপনি তিনটা ব্যাংক, যে কোনো তিনটা ব্যাংক অ্যাড করতে পারবেন যেটা আপনার নামে আছে। হ্যাঁ, তবে বেশ কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে ডলার কেনা বেচা করবেন না। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কাউকে কখনো দিবেন না। হ্যাঁ, আর ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবেন না, ডলার কেনাবেচা করার চেষ্টা করবেন না, ভুল তথ্য দিবেন না। এবং আপনার ভোটার আইডি কার্ডে আপনার নাম যদি ভুল থাকে সেটা এডিট করে আবার ঠিক করে ওখানে দিবেন না। ভুল থাকলে ভুলটাই দিবেন, এবং বলে দিবেন ওখানে সাপোর্টে যে আমার এখানে এটা ভুল আসছে, এটা ঠিক করতে আমার আরো সময় লাগবে, আমাকে সময়টা দিন। সো অনেস্ট থাকবেন। হ্যাঁ, যদি অনেস্টি ফলো না করেন তাহলে কিন্তু গেল, পেওনিয়ার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে, তখন মার্কেট প্লেস থেকে পেমেন্ট আনতে গিয়ে ঝামেলায় পড়বেন, হাজারবার চাইলেও আর নতুন অ্যাকাউন্ট খুলতে দিবে না। সো সবখানেই বলবো যে অনেস্টিটা মেনটেন করবেন। তো এভাবেই হচ্ছে পেওনিয়ার দিয়ে আপনি বিভিন্ন মার্কেট প্লেস থেকে আনতে পারেন। আবার অনেকে ওয়্যার ট্রান্সফার ইউজ করে, সরাসরি মার্কেট প্লেস, কি বেশ কিছু মার্কেট প্লেসে এই অপশন থাকে যে মার্কেট প্লেস থেকে ব্যাংকে আনা যায় সরাসরি। সো সেক্ষেত্রে ব্যাংকেও নিয়ে আসতে পারেন। তবে আমি পেওনিয়ার কথাটা উপরে কেন রেখেছি, এটার রিজন হচ্ছে আমি নিজে পেওনিয়ার ইউজার 2011 থেকে, একদম শুরু থেকে। তো সেই ক্ষেত্রে আপনি যদি সরাসরি ওয়ার ট্রান্সফার না করে পেওনিয়ার দিয়ে এনে তারপরে ব্যাংকে নেন, আপনার রেটটা বেশি হয়। আপনি যদি মাসে 1000 টাকাও বেশি পান, সেটা তো আপনারই লাভ। আচ্ছা, পেমেন্ট সলিউশনের পরে আমরা চলে যাই পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এই যে দেখুন কতগুলো মার্কেট প্লেস, মানে এতগুলো মার্কেট প্লেসে তো আপনি সারা জীবনে কাজ করে কুলাতে পারবেন না, এটা সম্ভবও না। সো আপনি এখান থেকে আপনার স্টাইল অনুযায়ী, আপনার স্কিল অনুযায়ী আপনি মার্কেট প্লেস চুজ করবেন, এবং সেটাতে আপনি কাজ করতে পারবেন। এখানে আপনার ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস গুলো একদম শুরুতে আছে, স্টক ফটোগ্রাফি গুলো আছে, তারপর যে বললাম ডিজিটাল মার্কেটিং, ই কমার্স বা মার্কেট প্লেস, সেগুলোর সাইট গুলো আছে। হ্যাঁ, ভ্যাকেশন রেন্টাল, এয়ারবিএনবি এর কথা বলেছি সেটা এখানে আছে। ডিজিটাল মার্কেটিং এর যতগুলো মার্কেট প্লেস, সেগুলোর এখানে আমি লোগো দিয়েছি। আবার ওই যে পিওডির কথা বলেছিলাম, সেগুলোর গুলো কিন্তু এখানে আছে। সো আপনারা চাইলে এটারও একটা স্ক্রিনশট রাখতে পারেন। এই সবগুলো জায়গা থেকে আপনি পেওনিয়ার দিয়ে পেমেন্ট নিয়ে আসতে পারবেন। পেমেন্টটার কথা অনেক সময় বারবার বলতে হয়, কারণ হচ্ছে অনেকে মনে করেন যে পেওনিয়ার না থাকলে অন্য কিছু দিয়ে হয়তো আনা যাবে, কিন্তু আসলে অনেক মার্কেট প্লেসই আছে যেখান থেকে বাংলাদেশে টাকা আনা যায় না। সো আপনি ইনকাম করে যদি টাকাই আনতে না পারেন তাহলে তো লাভ নেই। সো আমি সেগুলোই বললাম যেগুলোতে আপনার এই অপশন গুলো আছে, সো আপনি ইনকাম করে টাকা নিয়ে আসতে পারবেন। আরেকটা কথা এর মধ্যেই বলে রাখি, যে একজন কোয়েশ্চেন করেছিলেন যে পোর্টফোলিও কিভাবে বানাবো। এই কথাটা আমি এর মাঝেই বলে নেই। আচ্ছা, পোর্টফোলিও বানানোটা আসলে
হাউ টু রাইট এ পোর্টফোলিও, শুড ইউ হ্যাভ এ ওয়েবসাইট? আচ্ছা, অবশ্যই পোর্টফোলিওটা হচ্ছে গিয়ে আমি বলবো যে সবার আগে যেটা করবেন, মার্কেট প্লেস কোনো একটা চুজ করবেন, ধরুন আপওয়ার্কটাই। আপনি গেলেন, ওখানে গিয়ে আপনি আপনি গ্রাফিক ডিজাইনের পোর্টফোলিও বানাবেন, ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে বলছি। তো আপনি হচ্ছে আহ আপনি হচ্ছে সেখানে গিয়ে গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ দিবেন, দেখবেন অনেকগুলো ডিজাইনারের প্রোফাইল চলে আসছে। সেই প্রোফাইল গুলোর মধ্যে দেখবেন যে ইন্ডিকেট করা আছে, স্টার দেওয়া আছে, 5 স্টার প্রোফাইল। হ্যাঁ, তারপর ওদের সাকসেস রেট হচ্ছে 100%, মানে তারা 100% সাকসেসফুল ওই মার্কেট প্লেসে কাজ করে। এরকম আপনি 5টা প্রোফাইল দেখবেন, ঢুকবেন, ঢুকে দেখবেন যে সে প্রোফাইলে কি কি করেছে। যদি সে গ্রাফিক ডিজাইনার হয় তাহলে দেখবেন, আপনি 5 জনের প্রোফাইল দেখলে দেখবেন যে কোনো না কোনোটা আপনার সাথে যায়। হ্যাঁ, আপনি যদি ফটো এডিটিং এ খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, দেখবেন তাদের মধ্যে কারো না কারোটা ফটো এডিটিং রিলেটেড। যদি 5টাতে না পান তাহলে আরো 5টা খুঁজুন, সেখানে দেখবেন যে কারো না কারোটা ফটো এডিটিং এর সাথে যায়। আবার আপনি হয়তো ট্রেসিং করতে পছন্দ করেন, হ্যাঁ, ইলাস্ট্রেশন করতে পছন্দ করেন, তো আপনি দেখবেন ওরকম প্রোফাইল পাবেন। তখন দেখবেন যে সে আসলে কিভাবে প্রোফাইলটা সাজিয়েছে। সে আপনি যদি 5 জনেরটা পড়েন যে সে কি লিখেছে তার সম্পর্কে, অনেকে এভাবে শুরু করে যে আমি একজন টিচার, আমি কিন্ডার গার্ডেনে পড়াই, কিন্তু আমার ছবি আঁকতে অনেক ভালো লাগে এবং আমি ফ্রি টাইমে ডিজাইনের কাজ করি। অনেকে এভাবে প্রেজেন্ট করে। আবার অনেকে বলে যে আমি 10 ইয়ার্স ধরে অনেক বড় বড় কোম্পানিতে কাজ করেছি এবং আমি ডিজাইন করতে পছন্দ করি। এক একজন এক এক ভাবে লিখে। তো আপনি যদি 10টা পড়েন, আপনার মাথায় আইডিয়া হয়ে যাবে যে আসলে কি কি ভাবে লেখা যায়। তারপরে আপনি নিজের মতো করে লিখবেন, কারোটা কিন্তু কপি পেস্ট করবেন না। কপি পেস্ট করলে যেটা হয়, মার্কেট প্লেস গুলোতে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। সো আপনি হচ্ছে পড়ে অবশ্যই আপনার নিজের মতো করে লিখবেন। এটা গেল হচ্ছে ওই অ্যাবাউটটা। তারপরে হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিওর ক্ষেত্রে দেখবেন ওরা কি কি রকমের ছবি দিয়েছে। আমি যখন প্রথম আমার পোর্টফোলিও খুলতে, মানে পোর্টফোলিও দেই, আমি দেখতাম যে একটা ফটো এডিটর সে কয়েক রকমের ছবি ওখানে এক্সাম্পল হিসেবে দিয়েছে। যেমন একটা মডেলের ছবি, সে আগে কি ছিল বিফোর দিয়ে, আবার পরে সে কি করেছে আফটার দিয়ে সেটা দিয়েছে। আবার সে এরকমও দিয়েছে একটা বিল্ডিং, খালি বিল্ডিং, সেটাকে সে সুন্দর করে গাছপালা অ্যাড করে, আকাশটাও শুধু চেঞ্জ করে দিয়ে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে সে খুব সুন্দর একটা ছবি বানিয়ে ফেলেছে। তো এটাও এক রকমের এডিটিং। তারপরে দেখেছি সে লাল চোখ, সেটাকে সে ঠিক করে ব্ল্যাক আইবল করে দিয়েছে, এটাও একটা এডিটিং। তারপরে হচ্ছে ড্রেসের মধ্যে ময়লা লেগেছিল, ক্লিন করে দিয়েছে। একটা মানুষ ছিল 10 জন মানুষের মধ্যে, সেটাকে সে ভ্যানিশ করে দিয়েছে। তো এগুলো বিভিন্ন রকমের এডিটিং এর কাজ। তো আমি ওদের প্রোফাইল দেখে তখন বুঝেছিলাম, আচ্ছা আমাকে তাহলে এরকম কাজ দিতে হবে, তাহলে মানুষ আমার প্রোফাইলে আসবে। তখন আমি কি করেছিলাম, ওদের ছবিগুলো কিন্তু কপি করে আমার প্রোফাইলে পেস্ট করিনি, আমি সেম টাইপের কাজগুলো অন্য ছবি দিয়ে করেছি। অন্য একটা প্রাকৃতিক দৃশ্য নিয়ে আমি সেটাকে সুন্দর করেছি, অন্য একটা মানুষের চেহারা নিয়ে আমি সেটাকে এডিট করেছি। হ্যাঁ, তো অন্য একটা ফাটা নষ্ট ছেঁড়া ছবিকে আমি এডিট করে করে সুন্দর একটা ছবি বানিয়েছি, দেন বিফোর আফটার দিয়ে আপলোড করেছি। সো সেম থিং গোজ ফর এভরি আদার সেক্টর। যারা হচ্ছে লেখালেখির কাজ করেন তারা একটা ব্লগ খুলে ফেলতে পারেন, ওখানে রেগুলার আপনি লিখলেন যে কোনো বিষয় নিয়ে, পরিবার নিয়ে লিখলেন, দেশ নিয়ে লিখলেন, ট্যুরিজম নিয়ে লিখলেন, দেন সেই ব্লগের লিঙ্কটা আপনি এখানে পোর্টফোলিওতে দিতে পারেন। যারা রাইটিং এর কাজ করেন তাদের জন্য এটা ভালো কাজ করবে। তারপরে হচ্ছে আপনি লোকালি কারোর জন্য যদি কাজ করেন, শুরুতে অনেক সময় আমরা ফ্রিতে কাজ করি যাতে আমরা একটা পোর্টফোলিও পাই। ফ্রিতে বলতে মার্কেট প্লেস, আমি ফ্রিতে কাজ করার কথা বলছি না। হ্যাঁ, তো লোকালি অনেকের কাজ আমরা করে দিই শুরুতে, বন্ধু বান্ধবরা বলে একটা লোগো বানায় দে না, একটা একটু লিখে দে না, এরকম একটা। তো ওই জিনিসগুলো কিন্তু আপনার পোর্টফোলিও হতে পারে। ওখানে আপনি কোনো ওয়েবসাইটে আপনার কোনো করা কাজ থাকলে, লোকাল ওয়েবসাইটই হোক আর যেটাই হোক, আপনি কিন্তু ওখানে ওই লিঙ্কটা দিতে পারেন। আর যদি এরকম কোনো কাজ নাই করে থাকেন, তাহলে নিজের জন্য নিজে করেন, নিজের একটা কাল্পনিক কোম্পানি বানান, যেটা আমার কোম্পানি, আমার নাম মনে করেন শিউলি, আপনি বলতে পারেন শিউলি কর্পোরেশন নামে একটা আপনি কোম্পানি বানালেন, তারপরে সেটা একটা বিজনেস কার্ড বানালেন, সেটার একটা ব্রোশিওর বানালেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যদি রাইটার হন তাহলে হচ্ছে আপনি এই কোম্পানিটার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে সুন্দর করে লিখলেন, তারপরে হচ্ছে সেটা পিডিএফ করে আপনি সেখানে পোর্টফোলিও হিসেবে আপলোড করলেন। সো আপনার প্রথম কাজ হচ্ছে অন্যের প্রোফাইল রিসার্চ করা, দেখা তারা কিভাবে দিয়েছে, তারপরে হচ্ছে সেই অনুযায়ী নিজের পোর্টফোলিও ক্রিয়েট করা। আমার পোর্টফোলিও ক্রিয়েট করতে 3 মাস লেগেছিল। 3 মাস ধরে আমি ধীরে 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 পোর্টফোলিও করেছিলাম। আরেকটা পোর্টফোলিও বানানোর রাস্তা বলে দিই, সেটা হচ্ছে মার্কেট প্লেসে যাবেন, প্রতিদিন একটু দেখবেন কি কি জব পোস্ট হয়।
হ্যাঁ, যেমন আমি ফার্স্ট একটা জব দেখেছিলাম যে একটা স্কুল তাদের একটা লোগো চাচ্ছিল। লোগোটা বলে দিয়েছিল যে একটা ঝুড়িতে একটা বানর বসে আছে, বানরটার হাতে অনেকগুলো বই। তো এই লোগোর কাজটাতে আমি অ্যাপ্লাই করিনি, কারণ আমি জানি আমাকে কাজ দিবে না, আমার তো কোনো পোর্টফোলিওই নাই, আর আমার তো তখন অ্যাকাউন্টই রেডি নাই। কিন্তু আমি জবটা দেখেছিলাম ওখানে, তখন আমি কি করেছি, আমি নিজে নিজে একটা ঝুড়ি, একটা বানর, সে তার হাতে বেশ কিছু বই দিয়ে একটা লোগো বানিয়েছিলাম, বানিয়ে সেটা আমার পোর্টফোলিওতে আপ করে দিয়েছি। এখানে তো কোনো সমস্যা নেই, কারণ আমি তো তার কাজে অ্যাপ্লাইও করি নাই, আমি তার কাছে টাকাও চাই না, আমি তাকে জানাইও নাই যে এই জিনিসটা আমি করেছি, কিন্তু আমি ওই জবটা দেখে দেখে আমি কাজটা করেছি। এতে যে সুবিধাটা হয় কি, আপনি প্রফেশনাল লেভেলের কাজগুলো করার প্র্যাকটিস করতে পারবেন শুরু থেকে। সো হচ্ছে জবগুলো দেখে দেখে ক্লায়েন্টের জন্য না করে নিজের জন্য ওরকম কিছু বানান। বানাতে বানাতে এভাবে দেখবেন 20টা 30টা 40টা আইটেম হয়ে গেছে আপনার, বিভিন্ন জব দেখে দেখে ট্রাই করতে করতে, এবং সেগুলোই আপনি পোর্টফোলিও হিসেবে আপলোড করতে পারেন কিন্তু। আচ্ছা, এই গেল। আর হচ্ছে আমি বলবো কমিউনিকেশনও খুব ইম্পর্টেন্ট একটা লিঙ্ক, ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে আপনি যদি ইংলিশ একেবারে না বুঝেন, তাহলে কিন্তু মার্কেট প্লেস গুলোতে আসলে কাজ পাওয়া খুবই কঠিন ব্যাপার, মানে কাইন্ড অফ ইম্পসিবল ব্যাপার। ক্লায়েন্টের কাজও আপনি পড়ে বুঝেন না, হ্যাঁ, আপনি জবে অ্যাপ্লাই করতে গেলে যে অ্যাপ্লাই করবেন সেটাও আপনি লিখতে পারেন না, ক্লায়েন্ট অ্যান্সার দিলে সেটাও পরে বুঝতে পারেন না, তখন কিন্তু খুবই সমস্যা। সেজন্য একই সাথে আপনার কমিউনিকেশনটা একটু ডেভেলপ করতে হবে। যদি না পারেন, তাহলে আপনার সাথে 24 ঘন্টা ছায়ার মতো লেগে থাকে এমন একটা মানুষ থাকতে হবে যে কমিউনিকেশন ভালো পারে। তখন হচ্ছে আপনি দেখা যাবে জবে অ্যাপ্লাই করতে গেলে সবার আগে সে আপনাকে পড়ে দিচ্ছে এটা কি, তারপরে হচ্ছে যে কোনো জবের ইনস্ট্রাকশন পড়তে গেলে সে আপনাকে বুঝিয়ে দিচ্ছে কিছু, এরকমটা যদি পারেন যে সাথে 24 ঘন্টা ছায়ার মতো একজন থাকবে যে ইংলিশ কমিউনিকেশনে ভালো, তা এবং আপনার বাকি স্কিল আছে, তখন আপনি এভাবে কাজ করতে পারেন। না হলে নিজের কমিউনিকেশন স্কিলটা বাড়াতে হবে। হ্যাঁ, আর হচ্ছে ক্লায়েন্টের কাছে কখনো ভিক্ষা চাওয়া যাবে না, যে আমার সন্তান অসুস্থ, সেজন্য আমার অনেক টাকার দরকার, এই জন্য আমার জব দরকার, হ্যাঁ, বা আমি অসুস্থ, আমার পরিবার খুব অভাবে আছে, এরকম কোনো কথাবার্তা একেবারেই বলা যাবে না, এগুলো খুবই আনপ্রফেশনাল। ঠিক আছে, ভিক্ষা করা যাবে না, একদম প্রফেশনালি বিহেভ করতে হবে, এবং আপনার আচরণেই যাতে বোঝা যায় যে আপনার মধ্যে সেই কনফিডেন্স আছে যে আপনি কাজ করতে পারেন। তো এই গেল প্রোফাইল। প্রোফাইল কিভাবে রেডি করব, পোর্টফোলিও কিভাবে রেডি করব, রেডি করার ওইটাই হয়ে যে অন্য পোর্টফোলিও ভালো ভালো দেখতে হবে, তারপরে দেখে আইডিয়া নিজে পোর্টফোলিও ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডটাতে চলে যাই। আচ্ছা, কি অবশ্যই অবশ্যই কি করতে হবে। আচ্ছা, এর এর সাথে একটা জিনিস বলে রাখি, অনেকে বলে, আমি এই প্রশ্নটা অনেকবারই পাই, সেটা হচ্ছে আমি কোথায় শিখবো আপু, কোন ট্রেনিং সেন্টারে শিখবো, আমি উত্তরায় থাকি, আমি ওখানে কোথায় শিখবো, ধানমন্ডিতে থাকি, কোথায় শিখবো। আমি বলবো যে কোনোখানে শেখেন, আপনার বাসার কাছে যেটাই থাকে, ইভেন কোথাও গিয়ে শিখতে হবে তা না, আপনি চাইলে অনলাইনে অনেক রিসোর্স আছে, অনেক ফ্রি কোর্স আছে, পেইড কোর্স আছে, এখন কিন্তু বাংলাদেশে এরকম আহ অনেক অপশন আছে যেখানে আপনি বিকাশ করেও কিন্তু কোর্স করতে পারেন। হ্যাঁ, এবং আরেকটা কথার সাথে বলে রাখি, কোন ইনস্টিটিউটই আপনাকে 100% সব শিখাবে না। হ্যাঁ, আপনি একদম একটা সফটওয়্যারের উপর মাস্টার হয়ে যাবেন এরকম আপনাকে কোনো ইনস্টিটিউটই বানাবে না। আপনাকে তারা একটা গাইডলাইন দিবে, একটা রাস্তায় আপনাকে উঠাই দিবে, তারপরে রাস্তাটা আপনাকে একাই হাঁটতে হবে। আমি যখন একটা ট্রেনিং ইনস্টিটিউটে প্রথম যাই গ্রাফিক্স ডিজাইন শিখতে, প্রথম 1.5 মাস গিয়ে শুধু বসে থাকতাম, কারণ কোনো টিচার আসতো না, টিচাররা সবাই একসাথে রিজাইন করে গিয়েছিল, কারণ তাদেরকে বেতন দেয়নি। তো হচ্ছে এরকম সিচুয়েশন অনেক ট্রেনিং ইনস্টিটিউটে হবে, অনেক ট্রেনিং ইনস্টিটিউটে দেখবেন এমন অবস্থা, কারেন্ট চলে গেলে ট্রেনিং ইনস্টিটিউটে ক্লাসই হয় না। হ্যাঁ, তো অনেক উইয়ার্ড উইয়ার্ড ইস্যুস থাকবে, হ্যাঁ, বাট তারপরেও এভাবেই শিখতে হবে, আমরা কিন্তু অনেকে এভাবেই শিখেছি। এবং আপনি যা শিখবেন ক্লাসে, সেটা বাসায় এসে প্রচুর প্র্যাকটিস করতে হবে, মানে ওই জিনিসটার প্রতি আসলে আপনার হার্ট অ্যান্ড সোল, মন প্রাণ সব বিসর্জন না করলে আপনি আসলে ওই জিনিসটায় মাস্টার হতে পারবেন না, ভালো করতে পারবেন না। এবং আপনি যখন প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার টিচারের থেকে আপনি অনেক বেশি নতুন নতুন রাস্তা বের করে ফেলেছেন, যেটা আপনার টিচারও জানে না, কিন্তু আপনি কিন্তু বের করে ফেলেছেন। সো প্র্যাকটিস করতে হবে, আর শিখতে পারবেন যে কোনো খান থেকে, যে কোনো ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হন, অ্যাটলিস্ট শুরু করেন, অথবা ওয়েবসাইট থেকে কোর্স কিনে দেখেন, ইউটিউবে ভিডিও দেখেন, হ্যাঁ, অনেকে বই পড়েও করার চেষ্টা করে। কোনো ধরাবাধা নিয়ম নাই, যে কোনো খান থেকে অ্যাটলিস্ট শুরু তো করতে হবে, তাই না? আচ্ছা, সো আপনি আগে সবার আগে খুঁজে বের করেন আপনাকে দিয়ে কি হবে, আপনি কোনটা পছন্দ করেন, অন্যকে জিজ্ঞেস না করে আপনি নিজেকে জিজ্ঞেস করুন। হ্যাঁ,
তারপরে যখন বের করে ফেললেন যে আচ্ছা ঠিক আছে আমাকে দিয়ে রাইটিং হবে, আমাকে দিয়ে আমি তো ভালো মুখস্থ করতে পারি, আমাকে দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের কাজ হবে, সো ওয়েব ডেভেলপ করি। আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট করলে কি শিখবো? গুগল সার্চ করুন, হোয়াট টু লার্ন ইফ ইউ ওয়ান্ট টু বি এ ওয়েব ডেভেলপার, হুইচ হুইচ স্কিল ইউ হ্যাভ টু ডেভেলপ, এরকম লিখে সার্চ দিন না, গুগল আপনাকে অনেক অ্যান্সার দিয়ে দিবে, আমাদেরকে দরকার হবে না। একজন প্রশ্ন করেছেন, আমি ছোট একটা ব্যবসা করছি, আমাকে প্রতিনিয়ত ওয়েব ডেভেলপমেন্ট, প্রোডাক্টের ছবি আপলোড ইত্যাদি বিষয় নিয়ে বেশ সমস্যায় পড়তে হয়, এই সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি? আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টের সমস্যা তো ভাইয়া আমি বলতে পারবো না, আমাদের বাংলাদেশে ওয়েব ডেভেলপমেন্টের বেশ কিছু কিন্তু গ্রুপ আছে, সেখানে আপনি যদি কানেক্ট থাকেন তাহলে কিন্তু আপনি অনেক সমস্যার সমাধান পাবেন, অনেক সিনিয়র ভাইয়া আপু সেখানে আছেন এবং তারা কিন্তু সত্যি যদি আপনি প্রবলেম নিয়ে যান তারা আপনাকে হেল্প করবে। আরেকটা হচ্ছে যে ছবি আপলোডের ক্ষেত্রে, ছবি আপলোড করাটা, প্রোডাক্টের ছবি আপলোড নিয়ে কি সমস্যা এটা আমি আসলে নিজে বুঝতে পারছি না। ক্লায়েন্টকে ছবি ডেলিভারির জন্য তো অনেক রকমের আপনার অপশন আছে, যেমন ড্রপবক্স, গুগল ড্রাইভ, এগুলোর মাধ্যমে আমরা ছবি দিতে পারি, আরো অনেক উপায় আছে যেভাবে ক্লায়েন্টকে ছবি পাঠানো যায়। বাট আপনারটা যদি ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড হয় তাহলে আমি বলবো যে বাংলাদেশে যে গ্রুপ গুলো আছে ওয়েব ডেভেলপমেন্টের ইস্যুস গুলো নিয়ে কথা বলে, সেই গ্রুপ গুলোতে আপনি একটু মেম্বার হন, তাহলে আপনি সেখানে আপনার সলিউশন পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে সেকেন্ড অপশন হচ্ছে আমরা স্কিল ডেভেলপ করলাম, তারপরে হচ্ছে সেটা প্র্যাকটিস করব, রিসার্চ করব কিভাবে মার্কেট প্লেস গুলোতে গিয়ে প্রতিদিন দেখবো কি কি জব পোস্ট হয়, তারপরে সেই কাজটা আমি নিজে নিজে করতে পারি কিনা, এভাবে হচ্ছে রিসার্চ করে করে প্র্যাকটিস করে করে এবং রেগুলার পরিশ্রম করে করে কাজ করতে হবে। তারপরে কি একা একা কাজ করবেন, ক্লাসে পাশের জনকে বলবেন না আপনি এটা কিভাবে শিখছেন, সে বুঝতেছে না, আপনাকে জিজ্ঞেস করলো আপু একটু দেখায় দেন, ভাইয়া একটু দেখায় দেন, আপনি তাকে জাস্ট বিরক্ত মনে করে আপনি তাকে হেল্প করলেন না, এই জিনিসটা কিন্তু ভালো না। আপনি তাকে যদি একটা জিনিস শেখান, সেও আপনাকে একটা জিনিস শেখাবে, জিনিসগুলো যাতে এরকম হয়। হ্যাঁ, প্রচুর শেয়ার করতে হবে, শেয়ার করলে আপনার নলেজ বাড়বে, ঠিক আছে? সো হচ্ছে আপনি তাকে শেখালে সে আপনার থেকে বেশি পেরে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সো টিম বিল্ড করতে হবে, আপনি একা একা কখনোই সবকিছু করতে পারবেন না, একটা সময় আপনার অবশ্যই দরকার হবে আরো বড় টিম করার, একা একা এত ইনকাম করেও কুলাতে পারবেন না, এরকম হয়ে যাবে। সো টিম বিল্ড করতে হবে এবং ট্রাস্ট তৈরি করতে হবে। ট্রাস্ট তৈরি করবেন কিভাবে? তাকে যখন তার হেল্প দরকার হয় তাকে সেই হেল্পটা করুন, তখন আপনার ওই পাশের জন্য আপনাকে কিন্তু হেল্প করবে। এবং হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি কাউকে একটু ধোকা দিলাম, তারপরে হচ্ছে ধোকা দিলাম কিভাবে, যেমন হচ্ছে আমরা এরকম অনেকে করি, ক্লায়েন্ট পেলাম একজন, একটা বড় কাজ পেলাম, 5 জন মিলে করলাম, 5 জনের মধ্যে একজন গিয়ে ক্লায়েন্টকে বললো যে তুমি আমাকে সরাসরি কাজটা দাও, আমি তোমাকে আরো কম দামে করে দিব, তারপরে কি হলো, ক্লায়েন্টটা ওর কাছে চলে গেল আর বাকি 4 জন বেকার হয়ে গেল। কিন্তু যদি 4 জন একসাথে ক্লায়েন্টের কাজ করতো তাহলে কি হতো, 4 জন একসাথে গ্রো করতো, তারপরে আরো ক্লায়েন্ট আসতো, আরো বড় কিছু হতো। একজন কিন্তু সবকিছু পারে না, কেউ দেখা যায় ভালো ক্লায়েন্ট আনতে পারে, ক্লায়েন্টকে ভালোভাবে বুঝাতে পারে, কেউ আছে কাজ খুব ভালো করে জমা দিতে পারে, কেউ আছে অন্যকে দিয়ে কাজ ভালো করাতে পারে। তো এরকম একটা টিম করলে, সবাই মিলে কাজ করলে অনেক তাড়াতাড়ি কিন্তু অনেক বড় জায়গায় চলে যাওয়া যায়। সো ট্রাস্ট মেনটেন করতে হবে, প্রফেশনাল হতে হবে। হ্যাঁ, বিয়ে শাদী পার্টি এগুলো থাকবেই, কিন্তু একটা কাজের দায়িত্ব যদি আপনি নিয়ে থাকেন অবশ্যই সেটা যেভাবেই হোক টাইমের মধ্যে করে জমা দিতে হবে, ডেডলাইন মিস করা যাবে না। যদি আপনার এতই সমস্যা থাকে তাহলে কাজ নেবেনই না, আর যদি নেন তাহলে অফকোর্স যে দায়িত্ব নিয়ে আপনি কাজটা নিয়েছেন সেই দায়িত্বের সাথে কাজটা সম্পন্ন করে তারপরে বাকি কথা, বাকি কাজ, ঠিক আছে? আর কিপ কনসিস্টেন্সি, এটা খুব ইম্পর্টেন্ট। আজকে সব করে ফাটিয়ে দিব, উড়িয়ে দিব, তারপরে 2 দিন ধরে ঘুমাবো, 2 মাস ধরে ঘুমাবো, এরকম করলে আসলে জীবনে কিচ্ছু হবে না। কনসিস্টেন্ট থাকতে হবে, প্রতিদিন আপনাকে বসতে হবে ওই জিনিসটা নিয়ে। পোর্টফোলিও বানাতে হলে আজকে একটা পোর্টফোলিও বানালেন, 6 মাস পরে গিয়ে আরেকটা বানাবেন, তাহলে ওই ক্লায়েন্ট আপনাকে 6 মাস পরে গিয়ে আবার চিনবে। তো ওভাবে আসলে হবে না, রেগুলার করতে হবে, যেটা করবেন রেগুলার বেসিসে, লেগে থাকাটা রেগুলার বেসিসে করতে হবে, সিরিয়াসনেসটা রেগুলার বেসিসে ধরে রাখতে হবে। আমরা নেক্সট স্লাইডে চলে যাবো, প্রায় শেষের দিকে চলে আসছি। আচ্ছা, এত কিছু বুঝলাম, এত কিছু জানলাম, তারপরেও লাস্টে গিয়ে কিছুই আসলে হয় না। হ্যাঁ, কেন হয় না? আমাদের মধ্যে প্রচুর হতাশা, গার্লফ্রেন্ড চলে যায়, বয়ফ্রেন্ড চলে যায়, পড়াশোনার টাকা জোগাড় হয় না, বাবা মার সাথে বাসায় বনে না, বাসায় থাকার জায়গা পছন্দ হয় না, আজকের খাওয়া ভালো হয় নাই, অনেক রকমের আমাদের ডিপ্রেশনের কারণ থাকে, তাই না?
সো আমাদেরকে সব রকম অবস্থায় মোটিভেটেড রাখতে হবে নিজেকে। হ্যাঁ, মোটিভেটেড যদি না থাকি তাহলে আসলে আমাকে দিয়ে কিছুই হবে না। সো মোটিভেট রাখার উপায় কি? মোটিভেট রাখার উপায় হচ্ছে ভালো কাজ করতে হবে, ভালো জিনিস দেখতে হবে, নেগেটিভ জিনিস কম দেখতে হবে। হ্যাঁ, নেগেটিভ জিনিস দেখার জন্য আমাদের মন কিন্তু খুব আকুপাকু করে, যে একটা মারাত্মক কিছু হচ্ছে সেটা আমি দেখি। হ্যাঁ, অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন ওরকম জিনিস না দেখতে, যেখানে প্রচুর গালিগালাজ আছে, যেখানে একটা মানুষকে হেয় করা আছে, যেখানে প্রচন্ড বড় রকমের ক্রাইম দেখানো হয়, সেগুলো ভিডিও না দেখি। ভালো কিছু দেখি, যেটা দেখলে মন ভালো হয়, যেটা দেখলে অনেক পজিটিভ এনার্জি পাওয়া যায়। পজিটিভ এনার্জি আপনাকে জীবনে সফল হতে অনেক সাহায্য করবে। সো পজিটিভ জিনিস দেখবেন, এটা আপনাকে সেলফ মোটিভেটেড রাখবে, মনটাকে ভালো রাখবে। আর হচ্ছে ভালো বন্ধুদের সাথে মিশুন। হ্যাঁ, ভালো বন্ধু বলতে যারা আপনাকে ভালো কিছু করার জন্য ইন্সপায়ার করে, হ্যাঁ, যারা আপনাকে খারাপ কিছু করার জন্য ইন্সপায়ার করে, তাদের সঙ্গটা এড়িয়ে চলাটাই ভালো। আর যদি আপনি এতটাই মানসিক ভাবে শক্ত হন, তাহলে আপনি খারাপ বন্ধুদের সাথেও মিশতে পারেন, মিশে তাদেরকে ভালো বানিয়ে ফেলতে পারেন। ঠিক আছে, কিন্তু আমরা ইউজুয়ালি বেশিরভাগ মানুষই খুব বেশি উইক মাইন্ডের হই। আমরা আমাদের বন্ধুর কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়ে দেখা যায় তার ওই খারাপ জিনিসটা নিজের মধ্যে নিয়ে আসি। সো চেষ্টা করব নিজেকে অনেক স্ট্রং করার ভালো জিনিস দিয়ে। হ্যাঁ, আর হচ্ছে ফ্রেন্ডদের সাথে আইডিয়াস শেয়ার করুন, নতুন নতুন আইডিয়াস, যে দোস্ত এভাবে কিন্তু একটা বিজনেস করা যায়। হ্যাঁ, আমি খাবার বানাবো, তুই মার্কেটিং করবি, তারপরে একটা ওয়েবসাইট বানাবে ও, তারপরে আমরা এভাবে সেল করব। হ্যাঁ, তারপরে এরকম হতে পারে, দোস্ত আমরা একটা ওয়েবসাইট বানাই, চল আমি ছবি আঁকবো, তুই মার্কেটিং করবি, একটা ওয়েবসাইটে দিব, তারপরে আমরা বিক্রি করব, তুই ডেলিভারি করবি। সো এরকম ভাবে কিন্তু অনেক বিজনেসের আইডিয়াস হয়, এবং কয়েকজন বন্ধু মিলে একটা সময় অনেক সাকসেসফুল বিজনেস দাঁড় করাতে পারে। সো টক অ্যাবাউট আইডিয়াস। হ্যাঁ, এটা চর্চা করলে দেখবেন আল্লাহ সৃষ্টিকর্তা আপনার মাথায় নতুন নতুন আইডিয়া দিবে, আপনি নতুন নতুন কিছু করতে পারবেন। ভুল করবেন, হারবেন, তারপরে একটা সময় গিয়ে কিন্তু আপনি দেখা যাবে সাকসেসফুলি কিছু করতে পেরেছেন। আর হচ্ছে ধৈর্যটা রাখতে হবে, প্র্যাকটিস প্যাশেন্স। ধৈর্য যদি না থাকে 2 দিন পরে হতাশ, তারপরে আবার কি করবেন, পজিটিভ ভিডিও দেখবেন, পজিটিভ থিংস দেখবেন, আবার মোটিভেটেড হবেন। সো প্যাশেন্সটা ধরে রাখতে হবে। আর হচ্ছে প্ল্যান, একটা প্ল্যান, আজকে সকালে একটা জিনিস চিন্তা করলাম, রাত্রে ঘুম দিয়ে কালকে ভাবলাম না এটা হবে না, ওইটা করি, পরশুদিন আরেকটা ভাবলাম। এত যদি চেঞ্জ করতে থাকি তাহলে কিন্তু কিচ্ছু হবে না। হ্যাঁ, একটা প্ল্যানের মধ্যে আঁকড়ে থাকতে হবে যে না এটা করবোই। আবার অনেক সময় কি হয়, আমরা নিজেরাও ভুলে যাই যে কি প্ল্যানটা আসলে করছিলাম। সো আপনি যেটা করতে পারেন, বড় বড় করে লিখে ডেস্কে রেখে দিতে পারেন, দেয়ালে টানিয়ে রাখতে পারেন। তাহলে ওটা প্রতিদিন যখন দেখবেন মনে পড়বে এইটা প্ল্যান ছিল, এইটা করতে হবে, এটা করেই ছাড়বো। হ্যাঁ, আর হচ্ছে আপনি হয়তো ফটো এডিটিং শিখেছেন, ভাবতেছেন সারা জীবন এই কাজই করবো, আমার নাতিপুতি হয়ে যাবে তাও আমি ফটো এডিটিং ই করবো। হ্যাঁ, এরকম হলে হবে না, আপনাকে ডেভেলপ করতে হবে, আপনার স্কিলটা আরো বাড়াতে হবে। ফটো এডিটিং থেকে আরো বেটার কি করা যায়, একটা সময় গিয়ে আপনাকে এই স্কিলটার থেকে আরেকটু বড় কি স্কিল আছে আরেকটু উপরে গিয়ে, ফটো এডিটিং আরো কত কত ভাবে করা যায়। আর নতুন নতুন কি অপশন আসছে পৃথিবীতে, এখন কি ডিজাইন চলছে। আগে এক রকমের কালার মানুষ চুজ করতো, এক রকমের ফন্ট খুব পপুলার ছিল, এখন মানুষ এরকম ফন্ট পছন্দ করে। সো নিজেকে আস্তে আস্তে আরো এনরিচ করতে হবে, আরো জিনিস দেখে দেখে আপনার যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু কাজ করতে হবে। আপনি ওই 1000 বছর আগের ডিজাইনে থাকলে হবে না। এন্ড হচ্ছে আহ আমরা লাস্টের দিকে, আচ্ছা, একটা হচ্ছে হাসতে হবে প্রচুর। হ্যাঁ, বেশি রাগলে হবে না, রাগারাগি করা যাবে না, মাথা ঠান্ডা রাখতে হবে, প্রচন্ড রাগ হলেও হাসতে হবে। চেষ্টা করে দেখুন, যত হাসবেন তত কিন্তু রাগ গুলো পানি হয়ে যাবে। হ্যাঁ, হাসার বেশি প্র্যাকটিস করতে হবে। এটা খুবই হাস্যকর একটা কথা বললাম আমি, বাট এটা আসলে খুবই কাজের। রাগের মাথায় মানুষ সব ভালো জিনিসগুলো নষ্ট করে ফেলে। সো রাগ আসতেই পারে, স্বাভাবিক, কিন্তু হাসার চেষ্টা করতে হবে বেশি, হাসতে হবে বেশি। এটা আপনার পজিটিভিটি বাড়াবে। এবং সেটা হচ্ছে নিজেকে কিন্তু ভালোবাসতে হবে, স্মার্ট হতে হবে। হ্যাঁ, একটা আপনাকে বললাম যে আপনি একটু বাজার থেকে জেনে আসেন তো এখন কোন সবজি পাওয়া যাচ্ছে, এখন আলু পাওয়া যাচ্ছে কিনা, আপনি একটু বাজার থেকে জেনে আসেন। তো আপনি বাজারে গেলেন, আপনি আলু কিনে নিয়ে আসলেন, বা আলু দেখে এসে বললেন হ্যাঁ আপু আলু পাওয়া যাচ্ছে। তো আমি বললাম যে লাউ কি পাওয়া যাচ্ছে, তখন আপনি আবার বাজারে গেলেন। সো এখানে কি আপনার অভাব আছে, আপনার স্মার্টনেস এর অভাব আছে। আপনি যখন প্রথমবার বাজারে গেলেন, আপনি পুরো বাজারটাই ভালো মতো দেখে আসেন, কি কি পাওয়া যায়, কিরকম থেকে কিরকম দাম হতে পারে। হ্যাঁ, সো আপনি যখন এরকম আহ সবকিছু দেখে আসবেন এবং আমি যখন প্রশ্ন করবো আপনি সবগুলোরই উত্তর দিতে পারবেন, এটা হচ্ছে কিন্তু একটা স্মার্টনেস এর এক্সাম্পল। তো এটা কেন বললাম, যারা প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ করতে চান তাদের মধ্যে স্মার্টনেসটা থাকতে হয়, না হলে একটা কাজ 5 মিনিটের কাজ 5 ঘন্টা ধরে করতে হবে। হ্যাঁ, সো স্মার্ট
নেক্সট প্র্যাকটিস করতে হবে যে কিভাবে কম সময়ে বেশি কাজ করে ফেলা যায় এবং নির্ভুল ভাবে করে ফেলা যায়। এবং নিজেকে ভালোবাসতে হবে মানে এই না যে অ্যারোগেন্ট হতে হবে, মানে আমি বেস্ট, আমার থেকে ভালো আর কেউ পারে না, আমাকে কারো কিছু শেখানোর দরকার নেই, এটাকে কিন্তু ভালোবাসা বলে না, নিজেকে ভালোবাসা বলে না, এটাকে অ্যারোগেন্স বলে। সো অ্যারোগেন্স থাকা যাবে না, নিজেকে ভালোবাসতে হবে এই সেন্সে যে আপনি আপনি নিজেকে ওই যে বেগিং করবেন না, বললাম না, ক্লায়েন্টের কাছে বলবেন না আমি গরিব, আমার বাচ্চা অসুস্থ, আমার জব লাগবে, এখানে আপনি নিজেকে ভালোবাসলেন না, অনেক ছোট করে ফেললেন। সো হচ্ছে নিজেকে এরকম পর্যায়ে নিয়ে যাবেন না যে আপনাকে বেগার ভাবে ক্লায়েন্ট, ঠিক আছে? এরকম করা যাবে না। নিজেকে ভালোবাসতে হবে বলতে বুঝিয়েছি নিজেকে শ্রদ্ধা করতে হবে, হ্যাঁ, কিন্তু একই সাথে বিনীত হতে হবে। আপনি কিন্তু একটা রিক্সাওয়ালার কাছ থেকেও শিখতে পারেন, একজন ব্যারিস্টারের কাছ থেকেও শিখতে পারেন, এই মানসিকতাটা রাখতে হবে যে আমি সবার কাছ থেকেই কিছু না কিছু শিখতে পারি এবং আমি শিখবো। হ্যাঁ, কেউ আমার থেকে ছোট বা কেউ আমার থেকে বড় এরকম ভাবে আমরা চিন্তা করব না, সবার কাছ থেকে আমাদের শেখার সুযোগ আছে। হ্যাঁ, সেই মানসিকতাটা যখন আপনার থাকবে তখন আপনি সত্যি নিজেকে অনেক অনেক ডেভেলপ করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আর শেখার কোনো শেষ নাই, আমরা মৃত্যু অবধি কিন্তু শিখতে থাকি, যে মুহূর্তে মারা যাবো তার আগের মুহূর্ত পর্যন্ত আমরা শিখতে থাকি, এবং কোন শিক্ষাটা কোন সময় কি কাজে চলে আসবে আপনি নিজেও জানবেন না, আপনি সারপ্রাইজ হয়ে যাবেন। সো আমার আজকের সেশন এখানেই আমি শেষ করছি, অনেক অনেক কথা বলে ফেলেছি, আমি জানি না আমার কথাগুলো আপনাদের কোনো কাজে আসবে কিনা। আই হোপ আমার এই সেশনটা আপনাদের কাজে আসবে, এবং স্লাইড গুলো আপনারা প্রপারলি স্ক্রিনশট নিতে পেরেছেন কিনা আমি সেটাও জানি না। আই হোপ স্লাইড গুলো দেখে দেখে আপনারা ওয়েবসাইট গুলো আরো বেটার জানতে পারবেন, ঢুকে রিসার্চ করতে পারবেন। সো আর আর মনে হয় কোনো প্রশ্নও নেই, মোটামুটি সবকিছু কভার করেছি। নেক্সট স্লাইডে যদি যাই, আচ্ছা একটা প্রশ্ন এসেছে, আই ডিড সাম কন্টেন্ট রাইটিং অন ডিফারেন্ট ওয়েবসাইট ইউজিং এ ডিফারেন্ট নেম, if I create an account on a marketplace, can I give those links to the customer? হ্যাঁ, দিতে পারবেন, সেটা যদি আপনারই হয়ে থাকে 100% তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি দিতে পারবেন, সেটা কোনো সমস্যা নাই। আচ্ছা, এই স্লাইডে হচ্ছে আমার আমার নাম ইমরাজিনা, এখানে এটাই বলেছি, ফেসবুকে আমাকে পাবেন, আমার একটা গ্রুপ আছে, আমি সেই গ্রুপে খুব যে অ্যাক্টিভ তা না, বাট চেষ্টা করি আমার কন্টেন্ট গুলো শেয়ার করার। আর সব কথা কিন্তু আপনাদেরকে এখানেই বলে দিয়েছি, সো ওই গ্রুপে গিয়ে নতুন করে আর কিছু পাবেন কিনা আমি জানি না, বাট আমি যখনই যার সাথে কথা বলি সবকিছুই শেয়ার করে দিই যেটুকু নলেজ আমার আছে। সো এই গ্রুপেও আপনারা বেশ কিছু তথ্য পাবেন, আমার ওয়েবসাইট হচ্ছে emrazina.com। সো আমি আমার সেশনটা মনে হয় শেষ করি, রাইট? ঠিক আছে, ইয়া, সো সিজ দ্য ডে বলেছি এই কারণেই যে এখনই সুযোগ, দিনটাকে লুফে নিন, দিনের সুযোগগুলোকে গ্র্যাব করে ফেলুন এবং সফলতার দিকে এগিয়ে যান। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।